কেবিন থেকে ওয়েটিং রুমের দূরত্ব বেশ খানিকটা। লবিতে আবার উপচে পড়া ভিড়, গিজগিজ করছে মানুষ। হাঁক ডাকের আওয়াজ ছাপিয়ে গেল মরণ কান্নায়। লোকজন সেই আওয়াজে থামছে, আবার চলে যাচ্ছে। ভিড় ঠেলে ছুটতে ছুটতে আসে শাওকি। শাহনাজের শরীরটা হঠাৎ খারাপ হয়। নিজের স্ট্রোকের পেশেন্ট ছিল সে। সিমিনের সাথে, তাই বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে। অসীম বসে আছে একই সাথে। সাদ নিশাকে নিয়ে একটু গার্লস স্কুলে গিয়েছিল তাড়াহুড়ো করে। আজ না গেলে অ্যাডমিট কার্ড পেতে বেগ পেতে হতো। সবে মাত্র কাক ভেজা হয়ে ফিরেছে ওরাও। লবিতে পা রেখে রুদ্ধশ্বাসে ছুটতে হয়েছে কেবিনের দিকে। দরজা ঠেলেই শাওকি দাঁড়িয়ে পড়ে শটান। নিশা গিয়ে ভেজা শরীরে ভেজা হাতেই ক্রন্দনরত নাফিয়াকে আগলায়, একদম বুকের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করে। সাদও গিয়ে দাঁড়ালো তার পাশে। মূর্ছনা বেশ অবাক হয়ে শাওকির দিকে তাকিয়ে থাকে, দৃষ্টি প্রশ্নবোধক। এই পরিস্থিতিতে কিছু জিজ্ঞেস করার আগ্রহ পাচ্ছে না। শাওকির পা থেকে মাথা, সংকোচ, অস্বস্তি আর মলিনতা। ভাবির থেকে আহত দৃষ্টি সরিয়ে মূর্ছনাকে দেখল। নিজে থেকেই মলিন কণ্ঠে বলল, আমার ভাবি। মূর্ছনা থমথমে দৃষ্টিতে তাকিয়ে রয়। ভাবি? তার মানে সেই গুণধর পুরুষটি এই লোকের ভাই। অবিশ্বাস্য। ঘোর কাটিয়ে মূর্ছনা নড়চড় হয়। বাইরে বেরিয়ে অঞ্জলিকে ডাকে। দিদি একটু এদিকে আসেন। নাফিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে নিশা। নাফিয়া খামচে ধরে কাঁদছে নিশার বাহু। বলে যাচ্ছে, আমি খুব ভালো মা হতাম, ও কেন থাকলো না? এখানে আমার কি কমতি ছিল? ঠিক সেই মুহূর্তে কেবিনের বাইরে একটা অস্বাভাবিক শব্দ হলো। মনে হলো কেউ সপাটে চর বসিয়েছে কারো গালে। স্বাদ ঘুরল। বিষয়টা কারো বোধগম্য হবার আগে শোনা গেল অসীম তালুকদারের হুঙ্কার। হাসপাতালের ওই কর্নার কাঁপিয়ে দিচ্ছে তার উপচে পড়া ক্ষোভের লাভা। উত্তপ্ত চারপাশ। আগন্তুকেরা থেমেছে চলতে চলতে। পুরোপুরি ভিজেছে শাহেদ। এই বৃষ্টিতে বাস স্টপে নেমে কোনো রিক্সা পায়নি। ওখান থেকে ছুটতে ছুটতে এসেছে হসপিটাল। ভিজলেও গরমে গা থেকে ভাপ বেরোচ্ছে। ভেজা ফর্সা মুখটা টকটকে লাল হয়ে আছে। শরীর জুড়ে বহমান ছটফটানি বাইরে দৃশ্যমান। টিপটপ চলনের পুরুষটার এলোমেলো জামা কাপড়ে ছিঁড়ি দেখে ওকে রাস্তার কোনো পাগল বলা যায় এখন। অসীমের হাতের 7 থেকে 8টা চড় খেয়েও ঠেলছে বাবাকে। একটু যাবে ভেতরে, একটু যাবে নাফিয়ার কাছে। বিড়বিড় করে বলছে সেই কথায়। অসীম নাছোড়বান্দা, নিজের জান দিয়ে দেবে, কিন্তু এই ছেলেকে সে আর কোনো তামাশা করতে দেবে না। বৃদ্ধ শরীরের সবটুকু বল খাটিয়ে ধাক্কাচ্ছে ছেলেকে। কোনোরূপ রাগ ঢাক ছাড়া বলে যাচ্ছে, এখন জানে মারা বাকি তোর ওকে, নালায়েক পশু। তুই চাস কি? ওর সাথে তোর কি? একটু সরেন আব্বু, একটু দেখবো ওকে, কথা বলবো। আপনার পা ধরছি, একটু কথা বলবো। শাহেদ অস্থির হয়ে উঠেছে। অস্বাভাবিক গতিতে ছাড়ছে শ্বাস। শাহেদ আর শাওকি ছুটে বেরোয় কেবিন থেকে। হতভম্ব হয়ে দুই ভাই হামলে পড়ে অসীমের থেকে শাহিদকে ছাড়াতে। শাওকি সরিয়ে নেয় অসীমকে, শাহেদ শাহিদকে। ভাইয়ের দুই কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বলে, আবার কি? এখানে নাটক করবেন না, ভাবি ঠিক নেই। ওর সাথে কথা বলবো, দেখবো। না, দেখবেন না, সে অসুস্থ। শাহেদ ধাক্কা দিল শাদকে। একটু খ্যাপাটে গলায় বলল, তোরা বরাবরই করেছিস। বউ ও আমার, একদমই বেয়াদবি করবি না সাদ। শাদ খুব তাচ্ছিল্য নিয়ে হাসলো, বলল, আচ্ছা, ভুল হয়ে গিয়েছে, কিন্তু আপনি বললেন ঠিক কী কারণে আপনার সাথে আদরের সহিত আচরণ করব? কিছু কারণ দেখান। বউকে লুকিয়ে পরকীয়া এবং দ্বিতীয় বিয়ে, এজন্য আদরের সহিত আচরণ করব ভাইয়া? ও সরি, কিন্তু ভাইয়া আমি নিজেই মানুষটা ত্রুটিপূর্ণ, তাই আদরটা ঠিক আসছে না। শাহেদ চুপ করে আছে। অনুরোধ করতে করতে ক্লান্ত এখন সে। ওপাশে নাফিয়া এতক্ষণে ভয়ঙ্কর রকমের অস্বাভাবিক হয়ে উঠেছে। বাচ্চাদের মতো আতঙ্কিত, ভীত মুখটা লুকাতে চায় নিশার কোলের ভেতর। ছটফট করছে। ওকে যেতে বলো, ওই অমানুষটাকে যেতে বলো। নেই আমার কাছে ওর কিছু। ও যেন আমার মুখটাও না দেখে। ওর বাচ্চা মরে গিয়েছে, এটা ওর বাচ্চা ছিলও না, শুধুমাত্র আমার ছিল। এই বিয়োগে কষ্ট কেবল আমি পাবো। ওকে যেতে বলো ওর ভালোবাসার কাছে। শাহেদ চুপ করে দাঁড়িয়ে আছে। এতক্ষণে সবাই মেজাজ নামিয়ে নির্লিপ্ত। পাংশুবনের মুখ নিয়ে শুনে যাচ্ছে নাফিয়ার আর্তনাদ। ও কেন এসেছে? আচ্ছা, ও কি আমার জন্য কষ্ট পাচ্ছে? না তো, বাচ্চাটার জন্য পাচ্ছে শুধু। ঢং করছে, নাটক করছে। এখন বাচ্চার জন্য এখানে এসে বুঝিয়ে দিয়েছে আমি ওকে গর্ভভাড়া করে দিয়েছি। এছাড়া আই এম নাথিং। আচ্ছা, এখনও এত ছোট করে যাচ্ছে কেন আমাকে? ধ্বংস করেও শান্তি পায়নি? ওকে এসব করতে বারণ করো। ও সরি, এইটা তো অমৃতার গর্ভের না, তাহলে সত্যি সত্যি কষ্ট পেত। এখন এসেছে শিওর হতে।
আবর্জনাটা আসলে সাফ হয়েছে কিনা জানতে। আচ্ছা, ওকে রিপোর্টটা দেখিয়ে দাও, আর একটা কথা বলে দাও, ওর বাচ্চার খুনিও নিজে। ওকে ধন্যবাদ দাও আমার তরফ থেকে। বাচ্চাটা থেকে গেলে হয়তো আমি নাফিয়া এই জীবনে ওর থেকে ছুটতে পারতাম না, ওর সাথে বাস করতে হতো। একটা ছোট সুন্দর প্রাণের ভবিষ্যতের কথা চিন্তা করে এক বিছানায় শুতে হতো, মাস গেলে অমানুষটার জন্য শাস্তে হতো, আবার নামাজ পড়ে প্রার্থনা করতে হতো, আল্লাহ তুমি আমার সন্তানের বাবাকে নিরাপদে রাখো। বাচ্চাটার সামনে অভিনয় করতে হতো একটা ভালোবাসাময় সংসারে। এই কুৎসিত কাজগুলো করতে করতে আমাকে মৃত হয়ে বাঁচতে হতো। ও সেসব থেকে আমাকে মুক্তি দিয়েছে। পাগলামি থামছে না নাফিয়ার, নিঃশ্বাস সামলাতে হিমশিম খাচ্ছে। কক্ষের এক কোণে বিব্রত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মূর্ছনা এবার ছুটে আসে, বাইরে এসে লোকজনকে ধমকায়, চলে যেতে বলে কড়া গলায়। লবি নিরিবিলি হলেও নাফিয়ার গোঙানি কমে না। নিশা ওর স্কুল ড্রেসের স্কার্ফ খুলে নাফিয়ার ভেজা মুখ মোছাতে ব্যস্ত। শাহেদ সামনে পা বাড়ায়, বাকিরা নাফিয়ার আর্তনাদে মিয়ে আছে ততক্ষণে, হুঁশ হারিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। শাহেদের পথ রোধ করে না এইবার। শাহেদ সুযোগটা লুফে নিয়ে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকতে নাফিয়া কেঁপে উঠল। অমানুষটার সরল সুন্দর মুখটা বড্ড মায়াময়। নাফিয়ার কলজা ফেটে যায় এই মুখটা দেখলেই এই বিশ্বস্তর মুখের সুদর্শন শিক্ষক পুরুষটিকে কল্পনায় এক অন্য নারীর সাথে বিছানায় উদ্দাম শরীরে খেলায় মারতে দেখে সে। তখন এই পুরুষটার আশেপাশে মাথায় মনে কোথাও নাফিয়া ছিল না ওই সময়টিতে, ছিল কেবল আরেক নারী আর তার শরীর। এই পুরুষটি কি অমানবিক একদম। নিত্যদিনের চূড়ান্ত আদর শেষ হলে নাফিয়ার বুকের ওপর যেভাবে ঘুমিয়ে যেত, ঠিক ওইভাবে ওই নারীর সাথেও আদরে হয়েছে। এই দৃশ্যটা ঘুরে ফিরে নাফিয়ার চোখে ভেসে উঠলে নাফিয়ার দুনিয়া শুদ্ধ ঘোরাতে থাকে। নাফিয়া আবার চিৎকার দিতে থাকে, গলা ভেঙেছে ইতিমধ্যে। পাগলের মতো খামচে যাচ্ছে নিশার শরীর, বাচ্চাদের মতো নিশার গায়ের ভেতর লুকাতে চাইছে যদিও, তবে দৃষ্টি সরাতে পারছে না শাহেদের মুখ থেকে। ওর জ্বালাময়ী ভেজা চোখ একজন্ম ঘৃণার দৃষ্টিতে দেখছে শাহেদকে, বিড়বিড় করছে, একটুও ছাড়বো না তোমাদের। আমার জীবন নষ্ট করার মাসুল তোমাদের গুনতে হবে। আমার আবেগ, আমার মাতৃত্ব, আমার সব কিছু নিয়ে খেলার মাসুল তোমাদের গুনতে হবে শাহেদ, দুজনকে। শাহিদের দৃষ্টি অকারণে ঘোলা হয়, ওর মুখটা ভাবলেশীন, চোখ দুটো শুধু নাফিয়ার শরীর থেকে মাথা দেখছে। হসপিটালের একটা অ্যাপ্রন পরে আছে, মুখটা শুকিয়ে আমসি, মাথার সিল্কে দীঘল চুলগুলো একদিনে কুকড়ে কেমন পাটের আঁশের মতো হয়েছে। এই দৃশ্যটার সাথে শাহিদ একটা ছবি মেলায় হঠাৎ। একটা লাস্যময়ী নারী মাথায় ঘোমটা দিয়ে ঘরের কাজ করছে ছোটাছুটি করে, গা থেকে স্নিগ্ধ সুবাস ভেসে বেড়াচ্ছে হাওয়াতে। মেয়েটা বরাবর শাড়ি পরে, সকাল হলেই নেমে পড়ে সংসারে, শ্বশুরের চা দেয়, শাশুড়ি ওষুধ দেয়, দেবর ননদের পছন্দের নাস্তা বানায় পালা করে, খুব খাটনি দেয়। তবে এতে সে নিজের প্রতি উদাসীন নয় মোটেই, রূপচর্চার প্রতিও তার দারুণ ঝোঁক। আবার পছন্দের লেখকের বইটা নিয়েও নাড়াচাড়া করে, সবাইকে পাত পেরে খাওয়ায়। খাটতে খাটতে যখন রাত হয় তখন দরজা বন্ধ করে স্বামীর কাছে আসে। স্বামীর কাছে আসার আগে গায়ে পারফিউম মেখে আসে স্বামীর পছন্দেরটা, এসে গলা ধরে স্বামীর ঠোঁটে চুমু খেয়ে বড় বিনয়ে ফিসফিসিয়ে বলে, কিছু কি লাগবে জনাব আজ, নাকি ঘুমোবো? শাহিদ কানে সেই মেয়েটার খিলখিল হাসি শোনে, কখনো আদুরে আবদার, কখনো শাহিদের সিগারেট খাওয়া নিয়ে, কখনো হাত পেতে পছন্দের একটা শাড়ি কিনতে হাদিয়া নেওয়া, কখনো একটা দুটো সাংসারিক ভুল করে এসে শাহিদের কাছে জর্জর করে কেঁদে দেওয়া। শাহেদ, আমি ভুল করে অমুকে এই কথাটা বলে ফেলেছি, এখন আমি কি করব? উনি কষ্ট পেয়েছে, তুমি একটা সলিউশন দাও। আবার কখনো শাহিদকে কোনো কারণে রাগিয়ে দিয়ে শাহিদের হাত পা ধরে বলে, লক্ষ্মীটি একটু শোনো আমার কথা, এই ভুল আর জীবনে করব না। সব শুনে শাহিদ হঠাৎ করে আবার, এবং 6 বছরের সংসারে নাফিয়া বলে মেয়েটা স্বামীর সংসারে যেভাবে নিজেকে ভেঙে চুরে দিয়েছিল, শাহিদ ওই গুড়িয়ে যাওয়ার শব্দ শুনে দুই চোখে একটা মরা মেয়ে মানুষের মুর্দা সমান চেহারা দেখতে দেখতে, আচ্ছা এসব কথা এখন কানে বাজছে কেন? এই সম্পূর্ণার আবেগ জর্জরিত গলাটা তখন কেন কানে বাজলো না? যখন বিধিলিপির সীমা লঙ্ঘন করে শাহিদ অমৃতার পোশাক খুলেছিল তাড়াহুড়ো করে, উন্মাদ হয়ে। অসভ্য বর্বর বেঈমান শাহিদ অনিমেষ দেখতে থাকে নাফিয়ার মরে যাওয়া মুখ। নাফিয়া চোখ না নামিয়ে আবার চেঁচায়, শুনেছ তুমি? আমি আমার বাচ্চা হারিয়েছি, আমার আকাঙ্ক্ষিত বাচ্চা। এখন আমি তোমাদের সুখে থাকতে দেব না, তোমাদের ওই পবিত্র ভালোবাসার বাচ্চাকে একটুও দয়া করব না আমি, একটুও না। ও জন্মে দেখবে ওর বাবা মা একসাথে আর নেই। আমি এমন হাল করে ছাড়বো তোমাদের ওই বাচ্চার, একদম একদম শাহেদ।
শাহিদ ধীর কদমে সামনে এগোয়। মূর্ছনা বিব্রত হয়ে এবার আবার গিয়ে কক্ষের এক কোণে দাঁড়িয়ে পড়ে। বাইরে থেকে সাদ আর শাওকি আবার ভেতরে চলে আসে। শাহিদ গিয়ে দাঁড়ায় ঘৃণায় কাঁপতে থাকা নাফিয়ার ঠিক সামনে। ওদের মধ্যকার ব্যবধান 5-6 ইঞ্চি কেবল। নিশা ভাসুরকে দেখে পিছিয়েছে। নাফিয়ার শরীরটা আবার গুলিয়ে উঠেছে অন্য নারী ছুঁয়ে আসা অপরিষ্কার লোকটার গায়ের ভেজা শার্টের পারফিউমের ঘ্রাণে। মুখ চেপে ধরে নাফিয়া পিছোতে চায়। শাহিদ পেলব হাত দুটো শক্ত করে ধরে ওকে দখল করে। কণ্ঠ চিরে আকুতি বের করে বলে, ক্ষমা চাইছি, যা হয়েছে, যা করেছি সব কিছুর জন্য ক্ষমা চাইছি। তুমি শোনো নাফু, আমি সব সময় তোমাকে আদরে রাখবো, তুমি থেকে যাও। নাফিয়া ওসব শোনে না। সে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ এসব কিছু সে শুনবেই না এই জীবনে। আর নিজ মনে আবার বলে যায় সে, তিলে তিলে শেষ করব তোমাদের দুজনকে আমি। আর এর জন্য ভুগবে ওই বাচ্চাটা, যেমন করে ভুগেছে আমার বাচ্চা মায়ের বিধ্বস্ত শরীরের ভেতরে, যেমন করে ভুগতে ভুগতে প্রাণ হারিয়েছে। শাহিদ কাছে টানতে চায় নাফিয়াকে। উন্মাদ নাফিয়াকে শান্ত করতে বুকে টানতে চায়। এমন অনেকবার হয়েছে। নাফিয়া স্বভাবত খুবই শান্ত হলেও ভীষণ অভিমানী গোছের মেয়ে। একবার রাগ জেদ উঠে গেলে খুব খারাপ অবস্থা করে দিত শাহিদের। ওকে মানাতে, রাগ ভাঙতে ঘাম ছুটে যেত শাহিদের। কিন্তু যদি কোনোভাবে টেনে টুনে বুকের সাথে মিশিয়ে নেওয়া যেত, মেয়েটা আপনা আপনি নেতিয়ে পড়তো, দুর্বল হয়ে পড়তো। শাহিদ ভাবলো এবারও তাই হবে। এবারও তাই নাফিয়াকে বুকে টানে। নাফিয়া আসে না। ও জান দিয়ে দেবে, তবু আসবে না এই অমানুষের বুকে। দ্বিতীয়বার যে বুকে অন্য নারী এসে শোয়। নাফিয়া আসে না। চাচায় কণ্ঠনালী ছিঁড়ে চাচায়, আমি তোমাদের দুজনের লাইফ হেল্প করে দেব, যেমনভাবে আমার লাইফ হেল্প করেছো তোমরা তোমাদের ভালোবাসার জন্য। তোমাদের ওই ভালোবাসা আমি যদি নষ্ট করে দিতে না পেরেছি, আমার নাম নাফিয়া ইব্বানাত নয়। অবস্থা বেগতিক। সাদ এগোয়, একটু ধমকায় শাহিদকে। এনাফ, আপনি বের হন, তার রিস্ক হয়ে যাচ্ছে, এখন একটু থামেন, আমরা উল্টাপাল্টা কিছু করে ফেলার আগে। শাহিদ এবার আবার ছটফটিয়ে ওঠে। পাগলামি করে ওঠে অসুস্থ নাফিয়াকে বুকে পেতে। অস্থির শ্বাসের সাথে বেরোতে থাকে হাহাকার। গ্লানি আর অনুশোচনে দগ্ধ বুকটা, হাত দুটো কাঁপছে, বিড়বিড় করছে। নাফিয়া শোনো, আমার কাছে এসো, আমাকে বোঝাতে দাও সবটা। আচ্ছা, কি কি চাও তুমি? কি করলে মনটা একটু শান্ত হবে? আমাকে মারবে? এদিকে এসো। নাফিয়া, ভুল হয়ে গিয়েছে, শোনো, আমার ভালো লাগছে না, একটু আসো আমার কাছে। শাহেদ যতই ধরতে চায় নাফিয়াকে, নাফিয়া লুকাতে থাকে নিশার পেছনে। ও একদম এই লোকের ধরা ছোঁয়ার বাইরে থাকতে চায়, যে লোকের হাত দুটো অন্য নারীর শরীর ছুঁয়ে এসেছে। নাফিয়ার কাছে এখন এই লোকের কিছুই নেই। এই লোকের আস্ত একটা পরিবার আছে, সেখানে যাক। শাহিদ বেডে বসে থাকা নাফিয়াকে টেনে হেঁচড়ে নিজের কাছে আনতে চাইছে। নাফিয়া কাঁদছে এবার আকাশ কাঁপিয়ে। ওর পেটে শাহেদ হাত দিয়ে কপালে চুমু খাবার চেষ্টায়। লোকটা পুরুষ হবার ফায়দা তুলছে। অপ্রতিরোধ শক্তি খাটিয়ে চুমু খেতে চাইছে ওই নোংরা ঠোঁট, যে ঠোঁট আরেকজন নারীর শরীর ছুঁয়েছে। একান্ত সময় ওই ঠোঁট নেড়ে না জানি কত প্রেমময় লজ্জাময় কথা বলেছে, যা শুধু নাফিয়া শুনতো একটা সময়। তার প্রফেসর সাহেব ছিল ভদ্র দেখতে, চরম অসভ্য এক পুরুষ। নাফিয়ার কানে যখন দুষ্টু দুষ্টু কথা বলতো, তখন নাফিয়া মেয়েকে রাগ দেখাতো সব সময়। কিন্তু নাফিয়া আদতে বেশি বেশি করে ওসব শুনতে চাইতো, তার নিষিদ্ধ সুখ হতো। এই এত আহ্লাদের ব্যাপার নিশ্চয়ই ওই মেয়ের সাথে করে রোজ। ওকে গোপন কাজ শেষে বলে, আমি না বলা অবধি শাড়ি পরবে না, তোমাকে নগ্ন দেখতে ভালো লাগে। শাহিদের এইসব কথা কানে বাজতেই কান ফেটে যায় যন্ত্রণায়। নাফিয়া কান চেপে ধরে শ্বাস নিতে থাকে। দু চোখের বহমান ধারার গতি তরতরিয়ে বাড়ে। কল্পনায় যখন ভাসে শাহিদ, নাফিয়া আর তাদের একটা ফুটফুটে বাচ্চা একসাথে খেলছে, আবার হঠাৎ করে বাচ্চাটার নেই। নাফিয়া আবার চেঁচায়, শরীর ভেঙে দিয়ে চেঁচায়, আমি তোমাদের দুজনকে ধ্বংস করে দেব। আমার চোখের প্রতিটা পানির ফোঁটার উসুল আমি তুলব তোমাদের হাহাকার থেকে শাহেদ। জীবনের বাকি দিনগুলো শুধু শ্বাস নয়, নেবে দীর্ঘশ্বাস। দুজনেই জাহান্নাম বানিয়ে দেবো আমি তোমাদের জীবন। যে ভালোবাসার জন্য তুমি আমাকে শেষ করলে, একটা সময় ওই ভালোবাসাই তোমাদের গলায় ফাঁস হয়ে দাঁড়াবে। মনে হবে আমি এমন ব্যবস্থা করব তোমাদের দুজনের, তোমরা তৈরি হও। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, তুমি এত আহাম্মক কী করে হতে পারো? দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের নাটক দেখলে স্টুপিড মেয়ে। এটা নাট্যমঞ্চ? টেল মি, এটা নাট্যমঞ্চ? আমাদের কাউকে ডাকতে পারলে না?
মূর্ছনার পাতলা ফিনফিনে শরীরটা থেকে থেকে কেঁপে উঠছে কাশফিয়া ম্যামের ধমকে। নিদারুণ লজ্জা আর আতঙ্কের ভারে ও কুপকাত। আজ সত্যি সত্যি ওর দোষ ছিল, এটুকু বকা ওর প্রাপ্য। বড় ম্যাম আর ওই খবির স্যার টের পেলে তারা মূর্ছনার সাথে কি করে কে জানে। মূর্ছনার ভীষণ অস্বস্তি হচ্ছে অদূরে দাঁড়িয়ে থাকা শাওকে নির্বাক দৃষ্টি দেখে। একদম বাইরের একটা যুবক ছেলের সামনে এভাবে বিশ্রীভাবে বকা খেয়ে ওর চূড়ান্ত লজ্জা লাগছে। ইচ্ছা করছে কোথাও ছুটে পালিয়ে যেতে, কিন্তু সেটা সম্ভব না। শাওকি অসীম আর স্বাদের পাশে বসে আছে। ডক্টর কাশফিয়ার ধমক এতক্ষণ ধরে তারাও খেয়েছে, এখন পালা দায়িত্বরত সিস্টারদের। মূর্ছনা সহ 3জনকে 20 মিনিট কথা শুনিয়ে কাশফিয়া চলে যায়। মূর্ছনা আরও একবার শাওকির দিকে তাকায় অসীমের স্বাদের দিকে। অসীমকে সে চিনতে পেরেছে কয়েক ঘন্টায়। এই লোকগুলোর প্রত্যেকের মানসিক পরিস্থিতিও বুঝে ফেলেছে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া সিনক্রিয়েট থেকেই। এই অবস্থায় অত কড়া হতে মন চায়নি মূর্ছনার, তাই একটু নরম গলাতেই বলে, প্লিজ একটু দেখবেন, শুধু আপনাদের পেশেন্ট নয়, আরও অনেক পেশেন্ট আছে হসপিটালে। পাশের কেবিনে এক পেশেন্টের হিমাচিয়ার ওয়াটার ব্যাগ হয়েছে, তিনি যন্ত্রণায় ঘুমাতে পারেন না। আপনারা যদি নিজেদের ফ্যামিলির মেম্বারকে সামলাতে না পারেন তবে আমি এতজনকে এখানে অ্যালাউ করব না। আপু বারবার উত্তেজিত হয়ে পড়লে ক্ষতি বাড়বে বই কি কমবে না। আপনাদের বাড়ির ওই লোকগুলো আর অ্যালাউ করব না, অনুরোধ। শাওকি বিমূঢ় দৃষ্টিতে কিছুক্ষণ মূর্ছনা চোখের দিকে চেয়ে থেকে অস্ফুট বলল, ঠিক আছে, অ্যালাউ করব না। মাইন্ড করলেন আমার কথায়? কথাটা বলে মূর্ছনা থতমত খেয়ে যায়। আরে আজব তো, ও এত অদ্ভুত আচরণ করছে কেন ছেলেটার সাথে? এরা মাইন্ড করলে ওর কি? ও সিস্টারও প্রয়োজনে একটু রুড হবেই। শাওকে চোখ নামিয়ে দ্বিতীয় দফায় মেয়েটির বিনয়ী কথা অবাক হয়ে চোখ তুলে তাকানোর আগে মূর্ছনা থমথমে মুখে চলে যায় অতি দ্রুত। নাফিয়া ঘুমিয়ে আছে, ওকে বাধ্য হয়ে ঘুমের ইঞ্জেকশন দিতে হয়েছে শাহিদ চলে যাওয়ার পর। ওর পাগলামি ছিল মাত্রা ছাড়া। মলিন মুখের কমলার কুয়ার মতো ঠোঁট দুটো ফেটে বিদঘুটে লাগছে। নিশা কিছুক্ষণ তাকিয়ে থেকে ওর ব্যাগ থেকে পেট্রোলিয়াম জেলি বের করে লাগিয়ে দেয়। মাথার তালুতে আবার একটু তেলপানি ঘষেও দেয়। রাত তখন 10টার কোটায়। অসীম ঢুলছিলেন ক্লান্তি আর ঘুমে। সকাল থেকে কিছু মুখেও দেওয়া হয়নি। নিশা এসে শ্বশুরের সামনে সংকোচ নিয়ে দাঁড়াতেই অসীম নড়ে চড়ে ওঠেন। বেশ নরম গলায় বলেন, কাল তুমি ব্যস্ত থাকবে স্কুল বা কোচিংয়ে? নিশা মাথা নাড়ে। অসীমের মুখটা একদম ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। ছেলে যেন মায়ের কাছে আবদার করছে সেই সুরে বলে, তোমার শাশুড়ির শরীর ভালো না, হাত পায়ে কোমরে শ্যাক দিয়ে দিচ্ছে সিমিন, নয়তো এখানেই থাকতো। নিশা মলিন হাসে। শ্বশুরের কথার পিঠে কিচ্ছুটি না বলে তাকায় শাওকির দিকে, বলে, আপনি চলে যান ভাইয়া বাবাকে নিয়ে, আমি পারবো থাকতে। বাড়ি থেকে স্বাদ হায়ার ম্যাথের টেস্ট পেপার আর খাতাটা এনে রেখেছে এক ফাঁকে। নিশা ছাড়া আপাতত নাফিয়ার কাছে রাখার মতো উপযুক্ত কাউকে পেল না অসীম। এই মেয়েটির মধ্যে জটিলতা কম, নাফিয়ার জ্ঞান ফেরার পর থেকে ওর কাছে ছায়া হয়ে লেগে আছে। এর চেয়ে ভালো নাফিয়াকে হয়তো কেউ সামলাতে পারবে না। ওদিকে ঘরদোর না হয় সামলাবে সিমিন। বুকে বড় অসহ্য রকমের ব্যথা হচ্ছে তখন থেকে অসীমের, যখন থেকে শাহিদ নামক কুলাঙ্গারটাকে ঘাড় ধাক্কা দিতে দিতে হসপিটাল থেকে তাড়িয়েছে সে। অসীম ভেতরে ভেতরে ছটফট করছে। নিজে আজ সে তার ছেলের ঢাক পিটিয়েছে মেজাজ হারিয়ে। তার ছেলে মুখে কালি মেখে স্ত্রী বাবা ভাইদের সামনে থেকে বেরিয়ে গিয়েছে। শাওকি উঠে দাঁড়ায়, অসীমকে নিয়ে বেরোবে সে। স্বাদ যাবে 12টা নাগাদ। নিশা ওকে উঠতে দেখেই থামিয়ে দিয়ে বলে, ভাইয়া একটু অপেক্ষা করবেন, আপনার ভাই বাইরে থেকে তন্দুরি রুটি আর সবজি এনেছিল, ওটাকে বাবাকে খাইয়ে দিই। ওখানে সিমিনাপু আমুকে নিয়ে ব্যস্ত, বেড়ে খাওয়ানোর মানুষ নেই যে। বাবা যদি না খেয়ে ঘুমিয়ে যায়, আপনারা দুজন বরং এখান থেকে খেয়ে আমুর জন্য এক বাটি স্যুপ আর আপুর জন্য রুটি ডাল নিয়ে যান। এখানে হসপিটালে বসে খাবো? মেলার লোকে খায়, কিচ্ছু হবে না, এই কেবিন ফাঁকা, বসে পড়ুন। স্কুল ড্রেস পাল্টে একটা সুতির স্ক্রিন প্রিন্ট 3 পিস পরেছে নিশা। ওড়না দিয়ে ঘুমটা টেনে বড্ড মায়াময় হাতে শ্বশুর আর দেবরকে পাত পেরে দেয়।
অসীম উদাস চোখে দেখতে থাকে ওকে। কি আশ্চর্য মায়া দিয়ে এই জাতটাকে আল্লাহ বানিয়েছেন। কতই বা বয়সের, খোঁজ নিয়ে জেনেছিল অসীম ভীষণ পড়ুয়া একটি মেয়ে। এই তো সামনেই এসএসসি পরীক্ষা শুরু, ওর উপর হয়ে থাকার সময় এখন বইয়ের উপর, অথচ সব বাদ দিয়ে এখন অচেনা কিছু মানুষ নিয়ে দৌড়ঝাঁপ করতে ব্যস্ত। কেন, কিসের জন্য? ওকে এসব না করলে কেউ বকবে না তাও জানে, তবুও করছে। কারণ একজনকে সে কবুল বলেছে, তার সাথে সম্পর্কিত সব মানুষগুলোকে সে কবুল বলেছে। কারো বিপদে তাই হাত গুটিয়ে বসে থাকে না কোনো দায়িত্বশীল বউ। এটাই তো স্ত্রীর ধর্ম। আর এই সব দিলখোলা মানুষগুলোকে যখন ঠকানো হয়, যখন এদের সমস্ত ত্যাগের বিনিময়ে ফেরত দেওয়া হয় প্রতারণা, তখন আল্লাহর আরশ কাঁপে না? অসীম তরুণ বয়সে একদিন কাজের চাপে মেজাজ হারিয়ে কিশোরী শাহনাজের সাথে দুর্ব্যবহার করে ফেলেছিল। ওকে চলে যেতে বলেছিল চোখের সামনে থেকে। শাহনাজ প্রত্যুত্তরে কিচ্ছু বলেনি, কাঁদেনি। স্বামী হুটহাট মেজাজ হারিয়ে এমন বিশ্রী ধমক দিতেই পারে। ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবে নিয়ে আবার পরের বেলায় অসীমের কাছে এসে চা দিয়ে গিয়েছিল শাহনাজ। ওর যেন বোধ শক্তি নেই, ঘৃণা নেই শরীরে। তবে অসীম নিজে থেকে হাড়ে হাড়ে উপলব্ধি করেছে সে কি অন্যায়টাই না করে ফেলেছিল ওই অবলার সাথে। এরা দিন রাত এক করে দেয় স্বামীর জন্য। এদের সাথে অকারণে এক চিলতে ধমক ও অনুচিত কাজ, ঘোর অন্যায়। রাতে শাহনাজকে বুকে টেনে মাথায় হাত বুলিয়ে যতভাবে যত শব্দে ক্ষমা চাওয়া যায় চেয়েছিল অসীম। আর তার বড় কুলাঙ্গারটা দেখেনি নাফিয়াকে। শাহনাজে গ্যাসের সমস্যা আছে, ঘন ঘন ডায়রিয়ার পেশেন্ট ছিল সে। ওই সময়টিতে একটা সুন্দর পরিচ্ছন্ন মেয়ে নিজের সব কিছু বাদ দিয়ে শাশুড়ির অপরিষ্কার শাড়ি কাপড় বদলেছে। দুর্বল শাশুড়িকে ধরে ধরে প্রতিবার ওয়াশরুমে নিয়ে বসিয়েছে। ওই কুলাঙ্গারটা তো সব দেখেছে এসব। কেউ কাউকে যখন জানের থেকেও বেশি ভালোবেসে ফেলে, তখন তার মা বাবাকে এর চেয়ে সর্বোচ্চ সেবা দেওয়া যায় না। কিন্তু সে কি করেছে? মেয়েটাকে শুধুমাত্র মাগনা গৃহ পরিচারিকা হিসেবে নিয়েছে। আচ্ছা, আল্লাহ ওর পাপগুলো কি অসীমের খাতাতেও লিখতে বলেছেন? সেই জন্য কি অসীমের বুকে ব্যথা হচ্ছে? এটা কি শাস্তি কুলাঙ্গার জন্ম দেওয়ার? খেতে খেতে অসীম কেসে ওঠেন। তার খাবারটা গলায় আটকেছে, বুকের ব্যথাটা বেড়েছে দ্বিগুণ। নিশা আর শাওকে ব্যস্ত হয়ে পড়ল সামলাতে। আব্বু কি হয়েছে, পানি দেবো? ঠিক সে সময় সাদ এক বোতল মিনারেল ওয়াটার কিনে এনে বাবাকে আগলে নেয়। নিশাকে চোখ দিয়ে ইশারা করে গ্লাসে পানি ঢালতে। অসীম পানি খেয়ে ধাতস্থ ঠিকই হলেন, কিন্তু মেয়েদের মতো কেঁদে উঠলেন পরক্ষণে। বুক চাপড়ে সে কি কান্না! সাদ বিমূঢ় চেয়ে রয় বাবার মুখের দিকে। সেই বাবা যার হুঙ্কারে কাঁপে তালুকদার ম্যানশনের প্রতিটা ইট। সেই বাবা 9 বছরের বালকের মতো কাঁদছেন। এভাবে বাবা কেঁদেছিল আরও একবার, যখন ভরা বাজারে জুতো পড়েছিল মুখে, আর আজও অদৃশ্য জুতা পড়েছে। ধিক ধিক। সাদ নিজেদের ধিক দিয়ে বাবার পিঠে আলতো হাত বুলিয়ে শান্ত করে। আব্বু শান্ত হন, শুনুন যেটা হয়েছে সেটা তো আপনি ফেরত পাবেন না, তাই না? কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন। নিজেকে দোষারোপ করবেন না আব্বু। ভাবির জন্য আপনার সুস্থ থাকা জরুরি। ভাবির আমরা ছাড়া কেউই নেই, এটা একটা নির্মম সত্যি। অসীম হাঁপাচ্ছেন, ছেলের গায়ে ভর ছেড়ে দিয়ে হাঁপাচ্ছেন। সাদ শাওকি বাবাকে ধরে বসিয়ে দিল নরম একটা গদির মতো চেয়ারে। বসিয়ে দিয়েই সাদ বাবার পায়ের কাছে বসলো। একদম শক্ত করে 2 হাত ধরলেও কণ্ঠে ছিল কোমলতা। আব্বু শাওকির সাথে বাড়িতে চলে যান প্লিজ। অসীম চোখ তোলেন, অসহায় চোখে ছেলের গাম্ভীর্য ভরা মুখটা দেখে বলেন, তুমি যাবে না? সাদ চুপ করে চেয়ে আছে। ক্লান্ত পরিশ্রান্ত অসীম নিজের হাত ছেলের থেকে ছাড়িয়ে নিয়ে নিজের ছেলের হাত ধরলেন। বুক ফাটা হাহাকার বের করে দিয়ে পরাজিত এক সৈনিকের ন্যায় বললেন, আমি ক্লান্ত, আমার দ্বারা হচ্ছে না আর। শাওকিটা এখনো অবুঝ। তুমি বাড়িতে চলে আসো, সংসারটার হাল ধরো। দোহাই, আর কোনো আকাজ করো না। শোনো, খুব পরিশ্রম করে সব কিছু সাজিয়েছি আমি। এসে দেখভাল করো আমাদের। আমি মনে হচ্ছে বেছানা নেব খুব শীঘ্রই। বাড়িতে পুরুষ অভিভাবক ছাড়া চলে না। শোনো, তোমায় অনুরোধ করছি, আমাদের দেখে রেখো, ভেসে যেতে দিও না। তুমি স্বভাবত শক্ত আছো, পারবে বোধ হয়। একটা সংসারে পুরুষ মানুষের দায় ধমক ছাড়া চলে না। সিমিনকে বিয়ে দেওয়ার বাকি। মেয়েটা রাস্তাঘাটে দাঁড়িয়ে ইদানিং একটা বেটা ছেলের সাথে কথা বলে। আমার বড় ভয় লাগে। শাওকির মাথায় সব দায়িত্ব গছিয়ে দিয়ে
ওকে মাইন্ডার বানাইতে চায়। ছেলেটা একটু একটু হাসে খেলে, বেরোনোর বয়স, ছেলেটার একটু একটু হাসা খেলার বয়স। দোকানে বসেছে, এটাই অনেক। আর রইল বড় বৌমা, শোনো, আমি 8 ঘন্টায় সব পরিকল্পনা করেছি। সে যা চায় তাই দিয়ে আমি তাকে শান্তি দেব। আমি এই বয়সে মেয়ে সন্তান দত্তক নেব, কিন্তু এসব করার শক্তি পাচ্ছি না। তোমার 27 পেরোচ্ছে 7। শোনো বাবা, হাত জোর করছি, এত বড় সংসারটা একটু চালিয়ে নিও। আমি বোধহয় অক্ষম হয়ে পড়েছি। শোনো, আমার কোনো আক্ষেপ নেই তোমার জন্য, একদা মুখে জুতা পড়েছিল তাই। আমার কোনো আপত্তি নেই তুমি দোকানদারি না করে সাহেবি চাকরি করো, তাতে। তুমি কেবল বাড়িতে এসে সংসারের হাল ধরো, একটু চোখ বুলিয়ে রেখো সব কিছু। আমার কাউকে প্রয়োজন, শক্ত একটা হাতই প্রয়োজন। তুমি শুধু তোমার নিয়ত ঠিক করো, একটু সৎ হও। বাবা পরপারে, কিন্তু আমাদের দাঁড়াতে হবে একজনের সামনে। সাদ নিষ্প্রভ দৃষ্টিতে বাবাকে ছটফট করতে দেখে, আবার দেখে তার হাত যেটা অসীম খামচে ধরে রেখেছেন। জীবনে প্রথমবার সাদ যখন পলিটিক্সে জয়েন করেছিল, অসীম রেগে মেগে পার্টি অফিসে গিয়ে এভাবে ছেলের হাত খামচে ধরে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। সাদ বাবাকে সেদিন ফিরিয়ে দিয়েছিল, আর আজ কিন্তু বাবাকে ফিরিয়ে দেওয়ার দুঃসাহস সাদের করে যা অবশিষ্ট নেই। সময়ের ব্যবধানে নেতিয়ে পড়া সন্ত্রাসী সত্যি সত্যিই নেতিয়ে পড়েছে। বাবার হাতটা ধরে রেখে আবার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, আপনি বাড়িতে যান, আমি আসব। আজ এখানে থাকি, নিশা থাকুক ভাবির কেবিনে। আমি এখানে ওখানে ঘাপটি মেরে থাকি। রাতটা বড়, নিশা হসপিটালে একা হয়ে পড়লে ভয় পাবে। আর শুনুন, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। 2-1টা আকার যদিও বা করে ফেলি, আপনাকে জিজ্ঞেস করে নেব। কেমন আব্বু? শাওকি বাবাকে নিয়ে বাড়ির দিকে পা বাড়ায়। নিশা আসে সাদের কাছে, ধকল যাচ্ছে তাই মুখটা শুকিয়ে আমসি। এসে বাধ্য বউয়ের মতো স্বামীর প্লেট বাড়তে থাকে ব্যস্ত হাতে। সাদ ওকে অপলক কিছুক্ষণ দেখে খপ করে ধরে ওর হাত। নিশা চমকায়, মলিন চোখ দুটো জানতে চায় কি হয়েছে? সাদ ওর হাত থেকে রুটির প্যাকেটটা আলতো হাতে কেড়ে নিয়ে পাশ থেকে একটা ফ্ল্যাক্স আর হায়ার ম্যাথের নোট খাতাটা তুলে দিয়ে বলে, ভাবির কাছে গিয়ে থাকো, যদি উঠে যায় রাতে প্রয়োজনে আমাকে কল করো, আমি আশেপাশে আছি। নিশা তাকিয়ে থাকে কিছু সময়। হঠাৎ কি যেন হয় ওর। দুম করে স্থান কাল পাত্র বিবেচনা না করে জড়িয়ে ধরে সাদকে। আসলে বয়সের চেয়ে বুঝদার হলেও নিতান্ত সরল মেয়ে। ডর ভয় ওর পা মাথা। কাঁদে কাঁদতে কাঁদতে হিচকে তুলে বলে, ভাবের মতো এত শক্ত মেয়ে নই আমি, দুম করে মরে যাব। আমি কিন্তু ভাবের মতোই ভালোবেসেছি, সত্যি। সাদ নিশ্চুপ, ছোট শরীরটা বাহুর মধ্যিখানে কাঁপছে। একটা সময় সাদ শাসন করে অসময়ের এই অহেতুক আচরণ ঠান্ডা গলায় বলে, নিশামণি, তুমি মাঝে মাঝে সময় বুঝে কথা বলো না, এটা আমাকে ভীষণ রাগিয়ে দেয়। গলায় হাম্মি তম্মি করলেও মনটা আসলে আব্বুর মতন পেয়েছি, তাই চর পড়ে না তোমার গালে। কি করব? আপনাদের পুরুষদের এত লাগে কেন? একটা মেয়েকে জীবিত থেকে মৃত বানিয়ে দেওয়া হলো। আমি কাল থেকে ভাবছি, নিজে নিজে এগিয়ে এসে যার হাত ধরলাম, সে যদি হঠাৎ মাঝ রাস্তায় দেখায় তার আরও একজন সঙ্গী আছে চলার, আমি গেলেও পারি আর না গেলেও পারি, তখন আমি কি করব? শুনুন, মারধর সব খেয়ে নেব, আপনার রাগ জেদ সব মানিয়ে নেব। যদি ওতেও মন না ভরে তবে পুতুলের মতো নাচাবেন, আমি নাচব, কিন্তু সাদ মুখটা চেপে ধরে ওই মেয়ের। এত ঝামেলার পরে এখন এই অবুঝপনা আসলে সহ্য করার মতো নয়। তবে গরম হয় না সাদ, বলে, পুতুলের জন্য নাচাতে আনিনি তো আমাকে, পুতুলের মতন রাখবো বলে এনেছিলাম। আর মাঝখানে ছেড়ে দেওয়ার কথা ভাবছো, ওসব আমি ভাবি, আমার ভয় হয়। মেয়েটা যখন বড় হবে আর একটু সুন্দর দেখতে হবে, আমার তখন চামড়া ভাঙন দিতে শুরু হবে। অপদার্থ এই লোকটার প্রতি সব আকর্ষণ যদি হারিয়ে ফেলো এই মেয়ে, তখন এসব ভাবি আমি রাত্রিতে ঘুমালে। নিশামণি, আমি কখনো তোমাকে বলেছি আমি তোমাকে কতটা ভালোবাসি? না।
এসব আসলে এখন বলা যায় না নিশামণি। তুমি জবাবের জন্য বরং অপেক্ষা করতে পারো, বোকা মেয়ে। কতদিন? ওই যে তোমার ওই ত্রুটিপূর্ণ মানুষটার প্রতি কখনো বিতৃষ্ণা না চলে আসে, তবে আমরা বুড়ো হলেও একদিন দুজনে একসাথে বসে আলোচনা করব, বের করব। রাত্রিরে বরগুনার হসপিটাল রোড এরিয়ায় বৃষ্টির ঝাপটা কিছুটা কমেছে। দুতলায় স্পষ্ট শোনা যাচ্ছে হসপিটালের পেছনের এরিয়ার ভেজা মাঠ থেকে ব্যাঙ ডাকার শব্দ। নিশা চুপ করে সাদের শরীর ঘেঁষে দাঁড়িয়ে থাকে। বিশ্বাস যে করে এসেছে সে, সেই তথ্যটা আরেকটু সত্যায়িত করে নেয় সাদের সাথে কেঁদে কুটে। সাদ দুদণ্ড মেয়েটির মাথায় হাত বুলিয়ে বলে, যাও ভাবির কাছে নিশামণি, আমি তোমাকে আমার প্রতিটা দিন দেব আমার বিশ্বস্ততা অনুভব করতে। এখন পাগলামি না করে ভাবিকে গিয়ে দেখো প্লিজ। ঠিক রাত 12টায় বরিশালে পা রাখে শাহেদ। বরিশালের আজকের আবহাওয়াও ঠিক সুবিধার নয়। এই ফাল্গুনে এত বৃষ্টি এর আগে কখনো দেখা যায়নি। শাহেদ বাস থেকে নেমে গাড়ি পেলেও ব্যস্ত রাস্তায় ভিজে একাকার হয়ে হাঁটতে হাঁটতে চলে যায় অমৃতার অ্যাপার্টমেন্টে। দরজা খুলে অমৃতা কপাল কুঁচকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে ব্যগ্র স্বরে বলে ওঠে, ওইদিকে কি হলো? নাফিয়া ঠিক আছে তো, আল্লাহর রহমতে? কণ্ঠে একটু কান্নার সুর আনলো অমৃতা। যেন অপরাধবোধ, কষ্ট আর অনুশোচনায় ও আজ সারাদিন ছটফট করেছে। শাহিদের সামনে অগোছালো বেশে দাঁড়িয়ে এটাই প্রমাণ করতে চাইছে। শাহিদ ওকে পা মাথা দেখে ক্লান্ত কদমে ঘরে ঢোকে। ঠিক আছে, তোমার খবর বলো। ভিটামিন ক্যাপসুল নিয়েছিলে? অমৃতার ঠোঁট জুড়ে স্বস্তির হাসি খেলা করে। মানুষটা থেকে আরেকটু আবেগ দখল করতে জাপটে ধরে শাহিদের ভেজা পিঠ নাক টেনে কেঁদে উঠে বলে, ওই বাচ্চাটার জন্য খুব খারাপ লাগছে সাহেব। আমার নিজেকে ঘৃণা লাগছে। এরপর যখন আমাদের বাচ্চা পৃথিবীতে আসবে, আমি তার মুখ দেখলে অপরাধ বোধে মরেই যাব। আচ্ছা, নাফিয়া অভিশাপ দিলে ওর লাগবে না তো? শাহিদ ক্লান্ত, ভীষণ ক্লান্ত। অমৃতার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ধীরে বলে, এসবের মধ্যে আমাদের বাচ্চাকে টেনো না। আর নাফিয়া এমন মেয়েই না যে একটা অনাগত বাচ্চাকে মন থেকে অভিশাপ দেবে। বাদ দাও, ঘুমাবো। বাবা কি বলেন? অপমান করলেন তোমাকে? ভরা হসপিটালে। বলতে বলতে সোফাতে গায়ে এলিয়ে দেয় শাহিদ। অমৃতা চোখ মুখ শক্ত করে বলে, আমার যে কি খারাপ লাগছে সাহেব, একটু জোরে চিল্লিয়ে কাঁদতে পারছি না পেটের বাচ্চাটার জন্য। আচ্ছা, তুমি কলেজে ছুটির অ্যাপ্লাই করেছো কেন? তোমার ল্যাপটপে দেখলাম তুমি বরগুনা যাবে কাল পরশু, আবার আমাকেও নিয়ে যেও তবে। শাহিদ নিশ্চুপ। অমৃতার কথা শোনার থেকে বেশি সে শুনছে আজ দুপুরের বেলা নাফিয়ার কথাগুলো। শাহেদ, সত্যি বলছি, আমি তোমাদের দুজনকে ধ্বংস করে দেবো। চোখের পাতায় থেকে থেকে ভেসে উঠছে একটা গোলগাল মুখের টানা চোখ দুটোতে জ্বালাময়ী দৃষ্টি। দৃষ্টি দিয়ে শাহিদকে পুড়িয়ে দেয়, যে দৃষ্টি একটা সময় শুধু আবেগ দিত স্বামীকে। অমৃতা গিয়ে শাহিদের পাশে বসে ভেজা শার্টের বোতাম খুলতে খুলতে বলে, তোমার জন্য আমার ভীষণ কষ্ট লাগছে সাহেব। আমি কেন দেশে আসতে গেলাম বলো তো? তোমার জীবনটা নষ্ট করে ছাড়লাম তো। অমৃতা এসব বলছে শাহিদের থেকে সিম্প্যাথি পেতেই। মানসিকভাবে ভীষণ রকমের হীনম্মন্যতায় ভোগা অপরাধীদের ট্রিক এটা। ওরা জানে ওদের দোষ ঠিক কী, যা মানুষও জানে, কিন্তু মানুষের সাথে এই দোষ নিয়ে মুখোমুখি হতে ওরা নারাজ। ওরা চায় বিপরীত পাশার মানুষটা এই সত্য অস্বীকার করুক। এরা তবে শান্তি পায়, মানসিক তৃপ্তি পায়। শাহিদ একটা হাত ধরল অমৃতার, ধীরে বলল, ভুলটা আমার ছিল, আমি নিজেকে আটকাইনি। ফাতিমা গিয়ে রেস্ট নাও, আমি একটু একা থাকবো। ভুল? ওই দিন যা কিছু হয়েছে সে সমস্ত কিছু শাহিদ ভুল বলে আখ্যায়িত করছে। শুনেই চোখ মুখ শক্ত হয়ে উঠল অমৃতার। কই, তখন তবে এত ব্যাকুলতা ছিল কেন শাহিদের আচরণে? পুরুষ মানুষ এত কমজোর দিলের হয় তা শাহিদকে না দেখলে অমৃতা বুঝতো না। এই লোকটা বারবার অমৃতাকে কাঁদিয়ে এসেছে, এখন অমৃতার মুখের সামনে বলছে ওই দিন যা হয়েছে সব ভুল। কিন্তু অমৃতার কাছে ওটা কোনো ভুল না। না মানে না। তারা দুজন দুজনকে ভালোবাসে, দেখা হয়েছে, দুর্বল হয়েছে, শারীরিকভাবে মিলিত হয়েছে। ধর্ম সমাজ সব এটাকে ভুল ভুল বলে চিল্লাক, অমৃতার কাছে এটা কখনোই ভুল ছিল না। আচ্ছা, শাহিদ এখন এরকম করছে কেন? কোনোভাবে নাফিয়ার প্রতিও ভীষণ দুর্বল সে? থমথমে গলায় অমৃতা জানতে চায়, ভালোবাসো নাকি ওকে?
শাহেদ চোখের ওপর থেকে হাতটা সরায়, কিছুক্ষণ চেয়ে থেকে সহজ গলায় বলে, তা বউ ও আমার ভালোবাসবো না? অমৃতা চুপ করে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, কিন্তু আগে কখনো আমাকে বলনি ওকে তুমি ভালোবাসো। বলেছো তোমার একটা সফট কর্নার আছে ওর প্রতি, শুধু। শাহেদ জবাব দেয় না। সাহেবের এমন আচরণ ভীষণ রাগিয়ে দিল অমৃতাকে। ওর ভেতরটা জ্বলে উঠল হিংসায়, চেঁচালো, এখন নাফিয়ার মতো আমি একটা প্রশ্ন করি, একসাথে দুজনকে ভালোবাসা যায়? তোমার দুজনের প্রতি এতটা? হাউ ইজ দিস পসিবল শাহেদ? শাহেদ হঠাৎ করে হারিয়ে ফেলল নিজের মেজাজটাও, চেঁচালো সেও, হ্যাঁ আমি পারি, লুচ্চা পুরুষ না আমি পারি। আমি তোমাকেও ভালোবাসি, ওকেও বাসি। আমার দুজনের জন্য মন খারাপ লাগে, দুজনের সাথেই থাকতে ইচ্ছে করে। হয়েছে, পেয়েছো জবাব। এখন আমাকে যা ভাবার ভাবতে পারো। ফাতিমা প্লিজ আমাকে একটু একা থাকতে দাও কিছু সময়, আমার ভালো লাগছে না কিছু। আই ফিল লো, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। বাচ্চা হারিয়েছি আমি, আমার অংশ ছিল সে। আমি খুন করেছি হয়তো তাকে। আমার বিষাক্ত লাগছে বেঁচে থাকা, তোমাকে বুঝতে হবে। ভাবি পাগলামি করে না। ভাবি শোনো, তুমি যা বলবে সেটাই আমরা মেনে নেব। এখন একটু বন্ধ করো পাগলামি, আগে তোমার সুস্থতার প্রয়োজন। সাদের কথায় ভ্রুক্ষেপ না করে নাফিয়া হাত থেকে ক্যানোলা খুলছে টেনে টেনে। খুলতে গিয়ে রক্ত বেরোচ্ছে গল গল করে। কিন্তু নাফিয়া ভাবলেশহীন। টানা দুদিন এই বেডে শুয়ে থেকেও যেন অনুভূতিহীন কোনো যন্ত্র মানবী হয়ে গিয়েছে। ওর না আছে কোনো ব্যথা, না আছে যন্ত্রণা। অত্যন্ত শীতল স্বরে সাদকে বলে, আমার সাথে বেইমানি করো না সাদ। সাদ আশেপাশে তাকায়। নিশা গিয়েছে ওয়াশরুমে। সে কিভাবে ভাবিকে থামাবে বুঝতে পারছে না, যেহেতু ভাবির গায়ে হাত দিতে পারছে না। একটা সিস্টারও নেই আশেপাশে। অগত্যা একটু এগিয়ে এসে একটা চেয়ার টেনে বসে নাফিয়ার মুখোমুখি নরম গলায় বলে, আচ্ছা নিজেকে ব্যথা দিও না, একটু থামো, শুনবো তোমার সব কথা। বলো কি চাও? আদালতে মামলা দেব ওদের নামে। নির্বিকার ভঙ্গিতে জবাবটা দেয় নাফিয়া। তার কণ্ঠে কোনো বিষাদ নেই, রয়েছে এক জন্মের নির্লিপ্ততা। কঠোর এক লৌহ মানবী যেন। সাত চোখ নামিয়ে শ্বাস ফেলে, খুবই সহজ গলায় বলে, আচ্ছা আচ্ছা দাঁড়াও, নিশা এলে তোমাকে তৈরি করে দেবে। এখন একটু শান্ত হয়ে বসো। আমি তোমার ভর্তির কাগজ নিয়ে সিস্টারদের সাথে কথা বলে আসি। তার আগে বলো তুমি ঠিক আছো তো? কোমরের নিচ থেকে অবশ হয়েছে নাফিয়ার। ওর মধ্যে একটু করে বেড়ে ওঠা 5 সপ্তাহের মৃত ছোট প্রাণটাকে জোর করে নামিয়ে দেওয়া হয়েছে। মাকে মুক্তি দিয়ে সে নেমে যাচ্ছে। কি ভারী লক্ষ্মী সে। একটু ব্যথা অবধি পাচ্ছে না মা তার বিয়োগে। নাফিয়ার চোখ ভিজে উঠতে চায়, বুকটা জ্বলে যায় সাদের প্রশ্নে। কিন্তু সে আর কাঁদবে না, তাই গম্ভীর মুখ করে মাথা নাড়ে শুধু। সে ঠিক আছে সম্পূর্ণ, বুঝিয়ে দেয়। নিশা আসে। টানা 2 দিন ধরে রাতে ঘুমাতে পারছে না মেয়েটা। যন্ত্রণায় মাথাটা ছিঁড়ে যাচ্ছিল সকালবেলা, তাই গিয়ে লম্বা সময় ধরে গোসল সেরেছে এখানকার ওয়াশরুমে। ও আসতেই সাদ ওকে নাফিয়ার পোশাক পাল্টে দিতে বলে ভর্তির কাগজ নিয়ে বেরিয়ে যায়। তবে কেবিনের বাইরে গিয়ে দাঁড়ায় সে। আশপাশটা ভালো করে পর্যবেক্ষণ করে অসীমের নম্বরে কল করে। অসীম কলটা রিসিভ করে হয়ে ওঠেন ব্যাকুল। 2 দিন ধরে ছটফট করছেন। একটা কল পেলে অন্তরাত্মা শুকিয়ে যায় একটা ভালো খবর শোনার ছটফটটা নিতে। সাদ ভালো খবর দিল। ভাবি সুস্থ আছে, কথা বলছে আব্বু। অসীম আহাজারি করলেন, কোনো জটিলতা না থাকলে ওর ডিসচার্জের ব্যবস্থা করবে নাকি? তোমার আম্মু ব্যাকুল হয়ে পড়েছে। আচ্ছা তুমি আর নিশা বাড়িতে চলে আসো, আমি আসছি। এই বলো আমি হসপিটালে থাকবো। আব্বু আব্বু সাদ বাবার অস্থিরতা থামিয়ে দিতে একটু জোরে বলল, আব্বু ভাবি ঠিক আছে, বরং একটু অস্বাভাবিক রকমের ঠিক, যে ডিসচার্জ চাইছে। হ্যাঁ তো বাড়িতে নিয়ে আসো। সে কি পাগলামি করছে, আসতে চাইছে না? না তেমনটা কিছুই করছে না, তবে আব্বু কোর্টে যেতে চাইছে এক্ষুনি। আচমকা ফোনের ওপাশে ছেয়ে যায় পিন পতনের নীরবতা। অসীম চুপ হয়ে যায় কিছুক্ষণের জন্য। সাদ বলতে থাকে, ভাইয়ার নামে মামলা দেবে সে। আমি বুঝে উঠতে পারছি না কি করব, তাই আপনাকে কল করলাম। নীরবতার স্থায়িত্ব বাড়ে, তবে বেশি সময়ের জন্য নয়। অসীম বলে, তুমি বুঝে উঠতে পারছো না নাকি
মনকে মানাতে পারছো না ভাই মামলা খাবে তাই? সাত, সিমিনের সাথে এমন কিছু হলে তুমি কি করতে বলো তো, শুধু এইটুকুই বলো। স্বাদ ঢোক গেলে অত দ্বিধার পেছনে সে নিজেকে শেষ করতে চায় না। অন্তত এইবার সে কোনো চরিত্রহীনের ভাই নয়, একজন বোনের ভাই হয়ে থাকতে চায়। বিবেক বড় ভয়ঙ্কর একটা জিনিস। স্বাদকে রক্ত ধুতে চাপ প্রয়োগ করছে। একদিন সে যখন মেয়ের বাবা হবে, তার মেয়ের মন নিয়ে, জীবন নিয়ে যদি নাটক করে এক পুরুষ, কেবল পুরুষ হওয়ার ফায়দা নেয়, স্বাদ অমন ছেলেকে ধরে আগে কাটবে গলা। আর আজ ভাইয়ের গলা কাটা তার জন্য আত্মহত্যা সমান এক কাজ। এই ভালো সরল ভাইটা তাকে মুখে তুলে খাইয়ে দিয়েছে ছোটবেলায়। লাইফের খারাপ সময়গুলোতে সুন্দর কিছু উপদেশ নিয়ে ছুটে আসার চেষ্টা করেছে। স্বাদ বাইরে কারোর সাথে না বললেও ভেতরে ভেতরে কোথাও একটা ভাইয়ের দোষকে বিশ্লেষণ করে ভাইকে একটু অসহায় অবুঝ পুরুষ সাজিয়ে ভাইয়ের শাস্তি লঘু করে দিতে চাইছে। রক্তের টান বলতে কিছু আছে বিদায়, তবে ভুল তো ভুল। যে ভুলের জন্য একটা জীবন মরণ যন্ত্রণা ভোগ করেছে, সেই ভুল করা দোষীকে এমনি এমনি ছেড়ে দিলে স্বাদ নিজের আগমনী পিতৃত্বে অভিশাপ লাগাবে। স্বাদ কল্পনায় দেখে তার পুতুলের মতন একটা মেয়ে ঠিক ভাবির এই কেবিনে শুয়ে কাঁদছে, ঠকে যাওয়া আর বাচ্চা হারানোর শোকে। এই দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতেই দ্বিধার গলা চেপে ধরে স্বাদ শক্ত হাতে পরপর বাবাকে বলে, জামাল আকনের কাছে নিয়ে যাব তাকে? চেম্বারে যাব নাকি সরাসরি ধানক্ষেত কোর্টে? আজ সোমবার, এই সময় তো সেখানে থাকার কথা। অসীম দু চোখ বুঝলেন, চোখ দুটো কেমন জ্বালা করছে। সামনে কৌতূহলী দৃষ্টি দিয়ে বসে আছে শাহনাজ, মুখটা অমাবস্যার সব অন্ধকার মেখেছে। মায়ের মন তাই হয়তো বুঝতে পেরেছে সবটা। স্বামীর চোখ থেকে চোখ নামিয়ে চলে যায় কলঘরে, আর অসীম চোখে টিস্যু চেপে ধরে কণ্ঠস্বর গম্ভীর রেখে বলে, আজ তাকে চেম্বারে পাবে না, টাকা চাইলে বলবা আমি যোগাযোগ করব। বরগুনা জজ কোর্টে এরিয়ায় গরু ছাগলের হাটের মতো উপচে পড়া ভিড় আজ। ভিড় ঠেলে ধান ক্ষেত এরিয়ায় পুরান দালানে যেতে বেগ পেতে হচ্ছে সাধ্যের। নাফিয়া অসুস্থ পায়ে হাঁটছে এখন। সকাল থেকে সব ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করে কিছুক্ষণ আগে একটু অসুস্থ হয়ে উঠেছিল সে। মূলত সবটাই তার নিজের দোষে। হাসপাতাল থেকে পূবালী ব্যাংকে যাওয়ার জন্য সাদের সাথে জেদ ধরেছিল। গা পোড়ানো রোদ উঠেছে সকাল থেকে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে করেছিল নীরব অনশন। সে টাকা তুলবে তার অ্যাকাউন্ট থেকে, তার মোহরানা ফিক্সড করে রাখা যে অ্যাকাউন্টে। 3 লাখ টাকা তার মোহরানা ছিল, সবটাই আছে। এই সবটা দিয়ে নাকি উকিল ধরে মামলা চালাবে সে। আরও জেদি কথা। এই মামলা চালাতে বিশেষ অর্থের প্রয়োজন পড়ে না। স্বাদ বহু কষ্ট বুঝিয়েছিল এই কথাটা। হাঁটুর সমান লম্বা চুলগুলোতে নিশা একটা বেনি করে দিয়েছে। কোমরের কাছটাতে দুলছে বেনিটা কলমির ডগার ন্যায়। গায়ে একটা ছাপার সুতির শাড়ি, একই কাপড়ের ব্লাউজ। পরিপাটি বেশ। কেউ কি বুঝবে ওকে দেখলে ওর শরীরের কোমরের নিচ থেকে অবশ করে রাখা হয়েছে? গত 2 দিন ধরে ওর জঠর থেকে বেরিয়ে গিয়েছে ওর প্রিয়তম প্রতারক স্বামীর অংশ। একটা সামান্য ট্যাবলেটের কি মহিমা! নিঃশ্বাসে ফাঁকা করে দিয়েছে নাফিয়ার পেট, একটা মৃত প্রাণ বের করে দিয়ে। টিসটিসে ব্যথা হয় যদিও, ও তাই পেট চেপে হাঁটছে স্বাদের পাশাপাশি। স্বাদ ভিড়ের মাঝে ভাবিকে হাত দিয়ে কিছুটা আড়াল করেছে। এত ভিড় দেখে বিগড়াচ্ছে স্বাদের মেজাজটাই। অসুস্থ মহিলা মানুষ নিয়ে এমন জায়গায় চলা দায়। 2জন লোককে ইতিমধ্যে ধমকেছে নাফিয়ার গা ঘেঁষে যাওয়ার জন্য। একজনকে চড় তুলেছিল প্রায়। আদালত এরিয়া জামাল আকনের কেবিনটাতে পৌঁছাতে শরীর থেকে ঘাম ছুটে গিয়েছে। ভেতরে একজন মোক্তার টাইপের মানুষ। নাফিয়া কেবিনের দরজার সামনে গিয়ে দাঁড়াতে একটু ঘুরল লোকটাকে দেখে। এত পুরুষ লোকের গা ঘেঁষে হেঁটে এই অসহ্য পরিস্থিতি সব মিলিয়ে তার চোখ ভিজে উঠেছিল। ভেজা চোখ অচেনা লোককে দেখাবে না, তাই ঘুরে দাঁড়িয়ে চোখে আঁচল চেপেছে। স্বাদ মলিন দৃষ্টিতে ওকে দেখে আস্তে ধীরে বলে, কাঁদলে বাড়ি গিয়ে কাঁদবে, যে কাজটা করতে এসেছো সেটা করো। না, ঠিক কাটছি না আমি, চোখে কি যেন পড়েছে। আচ্ছা স্বাদ, ফাইলটা দাও। স্বাদের হাতে নাফিয়ার ফাইল, তাতে রয়েছে ওর বিয়ের কাগজ। হাতে নিয়ে নাফিয়া কাঁপল হঠাৎ। ওর স্বাভাবিক মাত্রায় বেড়েছে কাঁপুনি। মোটা মোটা সোনার বালা পরিহিত জীর্ণ হাত দুটো ওই ফাইলের ওই কাগজের ওজন বইতে পারল না। কাঁপতে কাঁপতে হাত থেকে ফেলে দিয়ে কেঁদে দিল ঝরঝর করে। অসহায় দুটো ভেজা চোখ তুলে তাকালো স্বাদের দিকে। স্বাদ দ্রুত ফাইলটা তুলে নিতেই ভেতর থেকে আওয়াজ দিলেন প্রসিকিউটর জামাল আকন। সাদ, এসো ভেতরে। বড় বৌমা যে, কি অবস্থা, কাঁদছো কেন?
কতদিন পর দেখলাম তোমার হাতের তেঁতুল চা এখনও মুখে লেগে আছে। আরে বসো সাদ, কল করেছিলে নাকি আমার অ্যাসিস্ট্যান্টের কাছে? কার নামে মামলা দেবে? বাবা আজ একটু ব্যস্ত, তোমাদের উপরে তো সময় দিতে পারছি না। তোমরা কষ্ট করে পরশু এলে আমি। না পরশু না আঙ্কেল, শুনুন, বেশি সময় নেব না। আমি আপনার সংক্ষেপে বলছি, আপনি সে অনুযায়ী মামলা সাজাবেন। শুনুন, আমার হাজব্যান্ড আমাকে লুকিয়ে আরেকটি মেয়েকে বিয়ে করেছে। ওই বিয়ে যাতে কোনোভাবেই না থাকে সে ব্যবস্থা করবেন এবং পরবর্তীতে আমার তালাকের কাগজ রেডি করবেন। এবং তার কাছ থেকে আমি কোনোরূপ ভরণ পোষণ বা ওই সব কিছুই চাই না। আপনি শুধু নিশ্চিত করবেন ওদের বিয়েটা যাতে বাতিল হয়। পারিবারিক মামলা দিলে আমার হাজব্যান্ড জেল খাটলো কিনা সেটা পরের বিষয়। ওদের ওই বিয়ে আইন অনুযায়ী বাতিল হওয়া চাই চাই চাই। আমার হাজব্যান্ডকে বাধ্য করবেন সর্বোচ্চ কৌশল খাটিয়ে, এবং তার প্রতি আমি পরবর্তীতে আরও কঠোর হতে চাই। তাকে জেল খাটাবো যদি ওই মেয়েকে সে মুখে তালাক না দেয়। কণ্ঠনালী ছিঁড়ে চেঁচিয়ে বলছে নাফিয়া, দু চোখে অবিরত নোনা ধারা। এত বেশি উত্তেজিত হতে দেখে সাদ থামাতে চাইছে। জামাল এখন কিং কর্তব্য বিমূঢ়। শ্বাস আটকে কিছুক্ষণ ফ্যালফ্যাল দৃষ্টিতে নাফিয়াকে দেখে সাদকে বলে, সাহেদ। সাদ বলতে পারছে না একটি কথাও। এই মুহূর্তে নিজেকে বড্ড অসহায় লাগছে। নাফিয়া বলে যেতে থাকে, আচ্ছা এমন কি হবে কোর্টেও আমার সামনে বসে তালাক দেবে ওর ওই বউকে? আমি দেখতে চাই সেটা। জানেন ওদের বাচ্চা হতে চলেছে। শরিয়া আইনে এখন ওদের তালাক হবে না জানি, তবে ওদের ধর্মের বালাই নেই জানেন। ওরা অধর্ম করে বিয়ে করেছে, তাই ধর্মের কোনো সুযোগ ওদের নিতে দেব না আমি। আপনি ওই মেয়েকে আলাদা করে দিবেন আমার প্রতারক স্বামীর থেকে। আইন দিয়ে আটকে দিতে চাচ্ছি ওদের। মুখ থেকে নিঃসৃত হচ্ছে জারাময়ী আকাঙ্ক্ষা, চোখ দিয়ে জল রঙা রক্ত। নাফিয়াকে ভীষণ অস্বাভাবিক লাগছে। জামাল আক্কান কোনো কথা বলতে পারছে না। এর মাঝে মুক্তার বলে লোকটা উঁকি দিয়ে বলল, স্যার, এরপর আপনার কেস ছিল একটা, ঠিক 12টায়। সেটার জন্য একটা মহড়া দিতে হবে। দুজন সাক্ষী এনেছে। নাফিয়া চোখ মুছে নিজেকে সামলাতে চাইলো, পারল না। ও না চাইলেও আপনা আপনি পড়ছে জল। জামাল আক্কান হতভম্ব সুরেই বলে, মা, তোমার কথা শুনবো আমি। তুমি একটু বসো তো, আমি যাচ্ছি, আর 5 মিনিটে আসছি। এর মাঝে তুমি ঠিক হও। এভাবে বললে তো কিছুই বুঝতে পারবো না, তাই না? নাফিয়া মাথা নাড়ে, বুক ভরে শ্বাস নেয়। সাদ ওকে নিয়ে উঠে দাঁড়ায়, নির্লিপ্ত গলায় বলে, কাঁদতেই থাকবে নাকি কাজের কাজ কিছু করবে? চলো বারান্দায় গিয়ে দাঁড়াই। কোর্টের বারান্দাটা চওড়া, নিরিবিলি। এতক্ষণে প্রায়ই ফাঁকা হয়েছে। মানুষজন যা আছে সব বোধহয় জমি জমার মামলাদার, হাতে মোটা মোটা ফাইল। অবশ্য কিছু আছে ডিভোর্সের মক্কেল। আদালতের মাঠে দাঁড়িয়ে এখনো স্বামী স্ত্রীতে মারামারি করছে। সাদ নাফিয়াকে একটা বেঞ্চ দেখিয়ে বসতে বলল, এখানে চুপ করে বসো, আমি পানি আনছি, নড়বে না, খবরদার। নাফিয়ার ভেজা চোখের মরা দৃষ্টি তখন মাঠের মধ্যে ঘূর্ণায়মান, শুধু চোখ বুলিয়ে চাচ্ছে চার কোণে। স্থিরতা নেই মোটেই। তবে হঠাৎ স্থির হলো যখন একটা ছোট বাচ্চার কান্নার শব্দ পৌঁছালো তার কানে। গলা ফাটিয়ে কাঁদছে বাচ্চাটা, কাঁদতে কাঁদতে যেন দম বের করে ফেলবে। নাফিয়ার উদাস চোখ দুটো হঠাৎ ভরে এলো বাচ্চাটার মুখ দেখে। বাচ্চাটাকে ঘিরে কত মানুষ, দুজন উকিলও আছে। খুব সম্ভবত ছাড়াছাড়ি কেসের বলি হয়েছে বাচ্চাটা। নাফিয়া শুধু দেখতেই থাকে 1.5 বছরের বাচ্চাটাকে। হাত পা ছুঁড়ে কাঁদছিল বাবা মায়ের নির্মমতায়। কখনো মা ধরে টানছে, কখনো বাবা ধরে টানছে, অথচ বাচ্চাটা হাত বাড়িয়ে দিচ্ছে দুইজনকে, দুজনের কোলে ঝাঁপাবে বলে। একটা বাচ্চা, একটা সুস্থ সুন্দর বাচ্চার জীবনের সব থেকে শ্রেষ্ঠ রহমত কি? তার বাবা মায়ের প্রেমময় সম্পর্ক, তার বাবা মায়ের একসাথে থাকা। এর বেশি আর কিছুই নয়। আর ওই যে বাচ্চাটা, যেটা শাহেদ আর ওর ভালোবাসা মিলে জন্ম দিতে চলেছে, সেই বাচ্চাটা তো নাফিয়ার মতোই হাত পা রক্ত মাংসের মানুষ হয়ে জন্ম নেবে। ও তো আর জেনে আসছে না ওর বাবা মা প্রতারক। ওর জন্মলগ্নে ওর বাবাকে জেল খাটিয়ে শরিয়াহ আইনের উপর গিয়ে আইন খাটিয়ে ডিভোর্স করিয়ে ওর জন্মলগ্ন বিতিকিচ্ছিরি করে নাফিয়া কি ফেরত পাবে? ওর 6 বছর পাবে ফেরত ওই বাচ্চাটার ভোগান্তিতে? আদৌ? রাফিয়া মাঠে সে ক্রন্দনরত বাচ্চাটাকে দেখছে আর ভাবছে। ওর বেহায়া চোখ দুটো আরও একবার ভিজে উঠছে। আচ্ছা, ওর মনটা এত নরম কেন?
কেন পশুটাকে হেনস্থা করার এত বড় সুযোগটাও যেতে দেবে? ওদের রোজগার প্রাণোচ্ছল বাসর পণ্ড করার মোক্ষম সময় এটি। নাফিয়া এসব কি ভাবছে? ওদের পৈশাচিক সহবাসের একটা ফসল ওই বাচ্চাটা কেবল। তার জন্মলগ্ন স্বর্গীয় করে দিতে নাফিয়ার থাকা কোথায়? মাথাটা ঘুরছে নাফিয়ার, ভীষণ ঘুরছে। ও শুধু চোখের সামনে দেখতে পাচ্ছে সদ্য জন্মানো একটা বাচ্চা হাসপাতালে হাত পা ছুঁড়ে কাঁদছে, যেন বলছে ও আমার বাবা কোথায়? কেউ জবাব দিল তোর বাবা জেল খাটছে। তুই পেটে থাকতে তোর মায়ের সাথে ছাড়াছাড়ি হয়েছে আইনের চাপে, তোর বাপ জেলে। সদ্য জন্মানো বাচ্চাটা আবার কাঁদছেও। বাবা মায়ের সম্পর্কে ধ্বংসলীলা চলছে এটা জেনে খুব কাঁদছে। আর বেশি কল্পনা করতে পারছে না নাফিয়া। শরীর ভার হয়ে আসছে ওর। এলোমেলো দৃষ্টি দিয়ে খুঁজছে সাদকে, পাচ্ছে না এত ভিড়ে। ওর মাথাটাও ঘুরছে। এমন সময় কেউ পেছন থেকে ধরলো ওকে। আপু ঠিক আছে? আপু কাত হয়ে পড়ছেন কেন? কোনো অসুবিধা? নাফিয়া বলতে পারছে না ওর কি অসুবিধা। ও পাগলের মতো সাদকে খুঁজছে কিছু বলবে তাই। সাদ এলো পানি নিয়ে। অদূর থেকে ভাবির এই হাল দেখে ছুটে এলো। যে ভদ্রমহিলা নাফিয়াকে ধরে রেখেছে সে সাদকে বলে, ঢুলছিল, মনে হচ্ছে এখনই পড়ে যাবে। জ্ঞান হারাবে, শরীর দুর্বল নাকি? নাফিয়ার শরীর ঠিক দুর্বল নয়, তবে মনটা দুর্বল। যেমন দুর্বল ওর ভাগ্য, ওর ভাগ্যের মতো ওর চোখ দুটোও দুর্বল। সেই চোখ মুছে নিতে নিতে সাদের দিকে তাকায় এক পলক, আবার মরা কান্না কাঁদতে শুরু করে। বুকে হাত চেপে বেহায়া নাফিয়া সাদকে বলে, কোথাও যেন একটা কথা শুনেছিলাম স্বাদ, যে মেয়েদের সংসার করার খুব স্বাদ, বেছে বেছে সেই মেয়েদেরই কখনো সংসার হয় না। আমার সাথে কথাটা মিলে গেছে। স্বাদ শোনো, আমাকে বাড়ি নিয়ে চলো। আমার কারো থেকে কোনো প্রতিশোধ চাই না। ওপরে যিনি আছেন, আমি আমার পোড়া কপালটা তার দরবারে রেখে দিলাম। একমাত্র তিনিই যা ভালো বুঝেন সেটা যেন করেন। আমার চোখের প্রতিটা পানির ফোঁটা, আমার প্রতিটা আর্তনাদ, আমার ফাঁকা আত্মাটা আমি তার দরবারে রেখে দিলাম। তিনি যদি মনে করেন ওদের ধ্বংস করে আমার সব ক্ষতিপূরণ হবে, তাহলে করবেন। যদি মনে করেন আমি যে নিঃশেষ হলাম এর জবাবে ওদের ধ্বংস নয়, বরং চিরস্থায়ী সুখ প্রাপ্য, আল্লাহ যেন তাই দেন ওদের। শুধু ওই বাচ্চাটা ভালো থাক। আল্লাহ যদি চান তবে ওরাও ভালো থাক। আমি আমার জীবন ফেরত চাই স্বাদ। ওরা জাহান্নামে যাক, আমি শুধু আমার বেঁচে যাওয়া জীবনটা ফেরত চাই। আমাকে বের করো এখান থেকে। শিমিনকে নিয়ে নিশা ছুটতে ছুটতে এসেছে সাদের একটা ফোন কল পেয়ে। রিক্সাটা আদালত চত্বরে থামিয়ে জোর কদমে ছুটে এসে ধরেছে নাফিয়াকে। মেঝেতে বসে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসেছিল যে। সাদ এক পাশে দাঁড়িয়ে আছে মূর্তির মতন। নিশা কাছে আসতেই জানতে চাইলো, আব্বুকে এসব কথা বলে দিয়েছো নাকি? নিশা কাঁদো কাঁদো মুখে মাথা ঝাঁকায়। সাদ হতাশ গলায় বলে, আরে বোকা, কি করলে? নিষেধ করলাম না? বাবা জোর করলেন। এখন কি করেছেন? আসতে চেয়েছিলেন, ছোট ভাইয়া বাড়িতে এসে আটকে দিলেন। আচ্ছা ভালো, তোমরা এখন ভাবিকে তোলো, আমি পারবো না তো। বাতাসি, দাটা দিয়ে যা তো। নাফিয়া চোখ মুখ খুব স্বাভাবিক এখন। চুপচাপ বসে তাকিয়ে আছে আদালত প্রাঙ্গণের এক কোণে একটা নারকেল গাছে। নিশার শিমিন গিয়ে আলতো করে ধরল। স্নেহময়ী সুর টেনে বলল, উঠবে ভাবি? বাড়িতে যাবে বলছিলে? নাফিয়া তাকালো, ধীর স্থির বলল, আমি মামলা করিনি জানিস শিমিন, তোর ভাইয়াকে দয়া করেছি। আমি কি ভালো বউ দেখ। শিমিন জবাব না দিয়ে ঝুঁকে ভাবিকে টেনে তুলল। নিশা ধরল আরেক হাত। নাফিয়া হাসলো একগাল। এই হাসির কোনো মানে নেই। নিশাকে বলে, এই নিশা, তোকে আমি স্বামীকে খুশি রাখার, নিজের কাছে আটকে রাখার যত কৌশল শিখিয়েছি, ওসব কিছু আর দেখাতে যাস না। শোন, যে থাকার না সে এমনিতেই থাকবে না, আর যে যাওয়ার তুই যদি তাকে তোর নিজের জীবনের বিনিময়েও চাস, সে থাকবে না। সে কোনো না কোনো কারণ বানিয়ে চলেই যাবে। দুদিন আগেও বড় গুণা এসে আমার সাথে সময় কাটিয়েছিল। তার দুদিন পরে নাকি তার অন্য নারীর শরীর ছোঁয়ার স্বাদ জেগে ওঠে। ভাবতে পারিস? ওরা সবাই চুপ। সাদ চুপচাপ গেল রিক্সা রাখতে। নাফিয়া বলতে থাকে, আচ্ছা বাড়িতে কে কে আছে রে? আমি গিয়ে একটু ঘুমাবো। ছাতার মাথা, তখন থেকে মাথার মধ্যে বিয়ের দিনের স্মৃতি ভেসে উঠছে। এটা মজার কাহিনী, শুনবি? আমার জীবনে কোনো পুরুষ ঘটিত অভিজ্ঞতা ছিল না। উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত ছিলাম কালো বোরখা আর হিজাবের আড়ালে। এরপর ভার্সিটি লেভেলে উঠে যে একটু স্টাইল মারতে শুরু করলাম,
অমনি লাইন লেগে গেল আমার পিছে। কিন্তু ওই যে প্রেম প্রীতিতে ভীষণ অরুচি ছিল, তাই আর সাহস হয়নি। পড়াশুনো করেছি খিচিয়ে, প্রেম প্রেম পেলে নিজেকে বুঝিয়েছি, নাফিয়া এসব বড়লোক ঘরের ছেলেদের ফাঁদে পা দিস না। এরা কখনোই তোর মতো চালচুলোহীন মেয়েকে নিয়ে বিয়ে অবধি যাবে না। থিঙ্ক প্র্যাকটিক্যাল। তাই অহেতুক প্রেম টেম করে মন ভেঙে বসে থাকার মানে নেই। ধৈর্য ধর, নিশ্চয়ই আল্লাহ তোর সংযমের ফল দেবেন। তোর জন্য উত্তম কাউকে বেছে রেখেছেন। এরপর যখন তোর ভাসুরের সাথে বিয়ে হলো, সে কি ভয় আমার বাসর ঘরে, রীতিমতো কাঁপছিলাম। শহুরে কায়দায় বড় হওয়া ছেলে আমার জড়তার সামনে এসে দেখবি কি? প্রথম রাতে ঝাঁপিয়ে পড়ে অসভ্যের পরিচয় দেবে না তো? ও মা, সে কি করলো জানিস? বাছর ঘরে ঢুকে নিজেই বলেছিল, আমি একজনকে ভালোবাসি, তোমাকে মানতে আমার কিছু সময় লাগবে। নাফিয়া জ্ঞান শূন্যের মতো হাসছে। সাদ বড় একটা মিশুক রিকশায় উঠে ওদের ইশারা করতেই নাফিয়াকে ধরে ধরে নিয়ে যেতে থাকে সেদিকে। নাফিয়া আবার হাসতে হাসতে বলে, কি কুত্তাটাই না বানালো বল আমাকে। প্রথমে বলে মানবে না, তারপর আবার মানলো, তারপর যখন মানলো তারপর আবার মানলো না, আবার যখন মানলো না তখন আবার বলে থেকে যাও নাফু। আচ্ছা বাদ দিই, শোন ভালো কথা, তোদের সাথে কখনো শেয়ার করেছি। ও আমাকে প্রথমবার কাছে টানার পরে একটা চমৎকার শাড়ি উপহার দিয়েছিল। ওটাই ওর দেওয়া প্রথম উপহার। বাড়িতে গিয়ে আমি ওটা পুড়াবো, তারপর ছাইগুলো কুরিয়ার করে ওর কাছে পাঠিয়ে দেবো। সারা রাস্তায় নাফিয়া এক মনে বকবক করতে করতে এসেছে। অটোওয়ালাও শুনেছে কিছু কিছু, কেউ নাফিয়াকে থামায়নি। এগুলো অস্বাভাবিক আচরণ, তবে যদি এসব করে একটু সুস্থ থাকে তবে থাক। তালুকদার বাড়ির উঠোনে অটো থামতেই নাফিয়া খুব সহজ ভঙ্গিতে নামে। একদম সুস্থ সবল ভঙ্গিতে হেঁটে হেঁটে বসার ঘরে প্রবেশ করে ডাকলো অসীমকে। আব্বা, বাসায় নেই আপনি? অসীম ধীর কদমে ঘর থেকে বেরোয়, তাকিয়ে রয় নাফিয়ার মুখের দিকে, কথা বলে না। শাহনাজ বেরিয়ে নাফিয়াকে বলে, ডাব কেটে দেবো, খাবি? তোর আব্বার শরীরটা ভালো নেই। সাদ আর সাউকিকে নিয়ে এখন ডক্টর জরুলের চেম্বারে পাঠিয়ে দিব। এইমাত্র মাইকিং করলো, তিনি ঢাকা থেকে এসেছেন। তুই বস, খোল কেটে দিচ্ছি আমি। ঘরে যেন একটা স্বাভাবিক পরিবেশ বজায় রাখার প্রতিযোগিতা চলছে। শাওকের শার্টের বোতাম লাগিয়ে হাতা গোটাতে গোটাতে এলো, নাফিয়াকে বলল, ভাবি, তোমার বইয়ের ভাঁজ থেকে 500 টাকা নিলাম, মাইন্ড করো না প্লিজ। এমনিও সুদ খাও তুমি। আমি সপ্তাহ গেলে 600 ফিরিয়ে দেবো, কেমন? আপাতত খুব টাকার প্রবলেম। আব্বু বলেছে বেতন দিতে দেরি হবে। নাফিয়া অনুজ্জ্বল হাসলো জবাবে। সাদ শাওকে সত্যি অসীমকে নিয়ে ডাক্তারের কাছে যাবে বলে বেরুচ্ছে। বেরোনোর আগে অসীম নাফিয়াকে বলে, তেঁতুল কি আনবো বেশি করে? সিজন চলছে, সিদ্দিক মঞ্চের ওখানে গৃহস্থলীরা নিয়ে বসে মিষ্টি তেঁতুল। আচার তো তাদের 12 মাসই লাগে। কেজি 15 আনবো। আচ্ছা, এখন আনিয়ে দিলে রোদে শুকিয়ে বরং তুই সুস্থ হলে আচার বানাস। নাফিয়া এবারও অনুজ্জ্বল হাসলো, মাথাও নাড়ল। অসীম সাদ আর শাওকিকে নিয়ে চলে গেলে শাহনাজ এসে নাফিয়াকে টেনে মেঝেতে বসিয়ে নিজে একটা সোফাতে বসে ওর বেনি খুলতে খুলতে সিমেন্টকে বলে, আমার ঠান্ডা তেলটা আনো, সাথে চিরুনি। আর নিসা, তোমার পড়া না থাকলে একটু পর পর রান্নাঘরে গিয়ে তরকারিতে ঝোলটা দেখে এসো। আর রুম গোছাও না কেন, তোমাদের রাতে শুতে হবে না? ছাদের কিছু ময়লা জামা কাপড় দেখলাম, ওগুলো ঝুড়ি ভরা, পাতা শিখেছে দেবে। আর স্বামীর পোশাক একটু নিজে ধোয়ার চেষ্টা করবে। এটা তেমন ভারী কাজ নয়, সামনে পরীক্ষা বলে ছাড় দিচ্ছি। নিশা শাশুড়ির কথায় বাধ্য বউয়ের মতো ঘাড় কাত করে। শিবিন নিশা ঘরময় সহজ ভঙ্গিতে পায়চারি করে। এমনকি বাড়ির কাজের লোক দুটো বাতাসে এসে এক ফাঁকে বলেও, ও ভাবি, আপনার গোপন ব্যাংক থেকে মোরে 500 টাকা ধার দেন, 1 সপ্তাহ পরে ফেরত দিমু, নইলে বেতন থেকে 600 কাইটা রাখেন। নাফিয়া সবার আচরণে শুধু হেসে যায়। শাহনাজ ওর হাসি খেয়াল করে আচমকা জড়িয়ে ধরে, কপালে চুমু খেয়ে পাগলের মতো কাঁদে কিছুক্ষণ, বলে না কোনো কথা। নাফিয়া স্থির হয়ে শাহনাজের কোলের ভেতর বসে থাকে ছোট শিশুকন্যার মতো। ঠোঁট জুড়ে সেই অনুজ্জ্বল হাসিটা, যে হাসিটা তার জীবনে স্থায়ী হয়েছে। এর মাঝে বাতাসে সাদের জামা কাপড় কেচে ছাদে শুকাতে দেয়।
পরপর আওয়াজ হাত থেকে ছুটতে ছুটতে এসে চেল্লায়, খালাম্মা ও খালাম্মা, বড় ভাইজান আইছে যে। খালুজানের কথা মতো দারোয়ান তারে আটকাইতেছিল, কিন্তু সে ধাক্কা দিয়া ভেতরে ঢুকছে। অখন শত দরজা আটকাইয়া দিমু? সদর দরজা আর আটকাতে পারে না কেউ। টের পায় কারো পদশব্দ, ইতিমধ্যে এসে থেমেছে দরজা। শাহনাজের কোলের ভেতর প্রায় ঘুমিয়ে থাকা নাফিয়ার গোটা দুনিয়া শুদ্ধ নড়ল। ও না ঘুরেই তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়ালো। শরীরে এতক্ষণ ক্লান্তি ছিল, এখন আছে তেজ। ওর সেই তেজ ওকে ছুটিয়ে নিয়ে যায় দোতলার সিঁড়ির কাছে। মাথার ঘুমটা ইতিমধ্যে টেনেছে। এই শেষ এ জীবনে। আর কখনো না ও ওর প্রিয়তম প্রতারক স্বামীর সুখী মুখটা দেখবে, না ওর বোকা মুখটা কখনো দেখাবে তাকে। ও পুরোপুরি পালাবে ওর সাবেক মনিবের কাছ থেকে। একজন অবিশ্বস্ত মনিব, যে 6টা বছর ধরে নাফিয়াকে নিজের কুত্তা বানিয়েছিল। এ যেন দৌড় প্রতিযোগিতা চলছে। ওর দুর্বল কদমকে ধাওয়া করছে লম্বা পায়ে লম্বা কদম। তবে ধরতে আর পারেনি। নাফিয়া একটা ঘরে ঢুকেই লাগিয়ে দিল দরজা। দাঁড়িয়ে রইল দরজার পিঠ ঠেকিয়ে, চুপচাপ ভাবলেশীন। রাগ, জেদ, বিষাদ সব কিছুর ঊর্ধ্বে সে। শাহিদ হাঁপাচ্ছে। 2.5 ঘন্টার বাস জার্নি শেষে এই দৌড়টা ওকে ক্লান্ত করলো। 4 দিন আগে বৃষ্টিতে ভিজে লেগেছে ঠান্ডা। ফ্যাসফ্যাসে গলায়, জ্বরাক্রান্ত গলায় বলল, দরজা খোলো। নাফিয়া একটু চমকালো। ভীষণ অসুস্থ কণ্ঠ। এই কণ্ঠ দিন 15 আগে শুনলে নাফিয়া পাগল হয়ে যেত। তুলসী, বাসক, আদা ছেঁচে রস বের করে শাহেদকে গেলানোর উৎসব লাগিয়ে দিত। অস্থির হয়ে উঠত স্বামীর অসুস্থতায়। এখন হচ্ছে না, কারণ তার প্রিয়তম প্রতারক স্বামীর সেবা করার জন্য আরেকজন আছে, যে হয়তো তাকে অসুস্থ হলে তুলসী, বাসক, আদা ছেঁচে রস দেয়, যত্ন করে 3 বেলা বেড়ে খাওয়ায়, রাতে আবদার করলে শাড়ি খুলে ব্লাউজের বোতাম খুলে দেয়, আরও কত কি দেয়। তাই নাফিয়ার উদ্বিগ্ন হবার প্রয়োজন নেই। ও কেবল ক্লান্ত গলায় বলল, একটা প্রশ্ন করব, সত্যিটা বলবেন? শাহেদ ছটফটিয়ে ওঠে, বলে। হুম। নাফিয়া বুক ভরে শ্বাস নেয়, বেশ সহজ গলায় বলে, আচ্ছা, কখনো কি আপনি আমার ব্যাপারে ফিল করেছেন যে এই মেয়েটা চমৎকার, একদম সেরা, শ্রেষ্ঠ সুন্দরী, সম্পূর্ণা? আমি একটা গোটা জীবন এর সাথে কাটিয়ে দিতে পারবো। এর সাথে মিলিত হয়ে আমি 3-4টা বাচ্চা জন্ম দেব। এর সাথে আমি বুড়ো হব। আচ্ছা, এমন ভাবনা আপনার মাথায় কি কখনো এসেছিল আমাকে নিয়ে? নাকি আমি সবসময় আপনার কাছে চোখের সামনে, হাতের কাছে পাচ্ছি তাই খাচ্ছি টাইপ শরীর ছিলাম একটা? কখনো আমার সাথে আপনার বাচ্চাদের নিয়ে আনন্দ করা, একসাথে বৃদ্ধ হবার বাসনা জাগতো? শাহিদ কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, যদি বলি হ্যাঁ, তুমি কি বিশ্বাস করবে? নাফিয়া ভদ্র মতন বলল, করব। ওই মেয়েটা এসে আপনাকে এলোমেলো করে দিয়েছে হয়তো। হয়তো আপনি একজন ভিকটিম, আপনি বেচারা, বেচারা আপনার পুরুষাঙ্গ। দরজা খুলো নাফু। না, একটু দেখবো। এ জীবনে আর না। নাফু। মামলা দিইনি আপনাদের নামে। আপনারা ভালো খারাপ যাই থাকুন, আমার থেকে দূরে থাকুন। এ কথা কেন জানতে চাইলে তবে? আমি তোমাকে এখনো স্ত্রী ভেবেছি কিনা কেন জানতে চাইছো? কারণ তবে একটা আবদার আছে। আমি আবদার করব আপনার কাছে। কি আবদার? নাফিয়া চোখ বুঝলো, আবারও বুক ভরে নিল শ্বাস, বলল, যদি তাই ভেবে থাকেন কিছু সময়ের জন্য হলো, তবে আমার সামনেই আপনি আমাকে তালাক দিয়ে যাবেন, আজ এখানে। যদি এক মুহূর্তের জন্য আমাকে বুকে কখনো জায়গা দিয়ে থাকেন একচ্ছ রানীর মতন, তবে আমার সামনে আমাকে আজ তালাক দিয়ে যাবেন। আপনার স্ত্রী হিসেবে বেঁচে থাকা আমার কাছে চূড়ান্ত অসম্মানের লজ্জা। আমি আপনার কাছ থেকে আর কোনো কিছু হ্যাংলার মতো নিতে চাই না। আমি চাই আপনি আমাকে স্বেচ্ছায় দিন, আমাকে সম্মান করুন। আপনার থেকে হ্যাংলার মতো ভালোবাসা নিয়েছিলাম, স্বীকৃতি নিয়েছিলাম, আদর নিয়েছিলাম, সময় নিয়েছিলাম, বাচ্চা নিয়েছিলাম। তবে এবার এই তালাকটা আপনি আমাকে ভালোবেসে দেবেন প্রফেসর। আপনার বউয়ের খুব কষ্ট হবে একটা নোংরা লোকের বউ হয়ে বাঁচতে। আপনি শুনছেন? আপনার বউয়ের কষ্টের কথা বিবেচনা করে আজ এখান থেকে আপনি তালাক দিয়ে বেরোবেন, অনুরোধ করছি। শাহনাজ, শিমিন, নিশা, বাতাসি ছুটতে ছুটতে এসেছে দোতলায়।
শাহিদকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছে শাহনাজ। রাগে অন্ধ হয়ে দুমদাম কিল মারছে এত বড় ছেলের গায়ে পিঠে। শাহিদকে ওসব করে হাঁটানো যাচ্ছে না। ও উদ্গ্রীব হয়ে আছে নাফিয়ার মুখটা দেখতে। শক্ত হাতটা দরজার হাতল আঁকড়ে ধরে রেখেছে। শাহনাজ চেঁচায় ভাঙা গলায়, তুই বের হ, এক্ষুনি বের হ। তোর বাবা এসে তোকে খুন করে ফেলবে, কিন্তু তার আগে তুই বের হ, জানোয়ার। শাহেদ এক পলক মায়ের লাল চোখ দুটো দেখে, পরপর নাফিয়াকে বলে, তালাক দেব না আমি তোমাকে, আগেই তো বলেছি। তোমার যদি মামলা দিয়ে তালাক নিতে ইচ্ছা হয় তাহলে নাও, এসবের ভয় ডয় আমাকে একদম দেখাবে না। তুমি মামলা দিয়ে পারলে নাও। ওপাশে নাফিয়া হাসে বলে, এত কেন শাস্তি পাওয়ার শখ? অন্যায় করেছি, শাস্তি দেবে না? না, শাস্তি দিলে আপনার মনে হবে শাস্তি পেয়ে গেছি, সব শেষ। ওই শাস্তির মেয়াদ শেষ হলে আপনার মন ভেবে নেবে আপনি ক্ষমাও পেয়ে গেছেন। এটা তো হতে দেওয়া যায় না, বলুন। ক্ষমা করবেই না? এ জীবনে না। শান্ত গলায় একজন মেয়ে তেজ প্রতিজ্ঞা ঢেলে নাফিয়া শ্বাস নেয়। ও টের পাচ্ছে আদালত চত্বর থেকে ক্রমশ ভারী হওয়া বুকটা অমানুষটাকে ওর স্থান বুঝিয়ে দিতে পেরে একটু হালকা হচ্ছে। শাহেদ দাঁড়িয়ে রয়। মায়ের মার ধাক্কা তখনও ওকে টলাতে পারেনি। শিমিন আর নিশার অনুরোধও না। নাফিয়া আবার বলে ওঠে, এখন বুঝেছেন মামলা কেন করিনি? আপনি আমার ক্ষমা পাওয়ার যোগ্য না। আপনি আমাকে আমূল্যে শেষ করে মাত্র কয়েক মাস জেল খেটে নিজে নিজে প্রায়শ্চিত্ত করে নিজের শাস্তি শেষ হবে আনন্দিত হতে পারবেন। আমি দেব না আপনাকে সেই সুযোগ। শাহিদের নিশ্চুপতার দীর্ঘশ্বাসের রূপ নেয়। নাফিয়ার জবাবগুলো হয় আরও বেশি কঠোর, ধারালো, সোজা গিয়ে ফালা করে দেয় শাহিদের বুক। তালাকটা দিয়ে যান। আপনি কখনো থুতু মাটিতে ফেলে সেটা মুখে তুলে নেবেন না, কেউ নেয় না। আপনি আমার কাছে ওই থুতুর মতো। নাফিয়া। কথাটা শাহিদের বুকে ব্যথা সৃষ্টি করতে শাহিদ একটু ধমকে উঠল। বিনিময়ে হাসল নাফিয়া, গলা খুলে বলল, আমাদের বৈবাহিক সম্পর্কে যদি আপনার মতো মন ভাঙার ধৃষ্টতা আমি দেখাতাম, যদি অন্য পুরুষের দ্বারস্থ হতাম, তবে আপনি পারতেন আমাকে দ্বিতীয়বার গ্রহণ করতে। শুধু এইটুকু বলুন। আমি এসে কিছুক্ষণ ইনিয়ে বিনিয়ে কাঁদলেই মাপ দিয়ে দিতেন এই অনাচারের। বলুন বলুন, আরে বলুন, সত্যি করে বলবেন কিন্তু। শাহিদ জবাব দেয়, না। কেন দিতেন না? বলুন, কারণটা বলুন। আমার একচ্ছ সম্পদ স্ত্রী ভ্রষ্টাচারী হলেও তাকে পুনরায় কাছে টেনে ছোঁয়া কষ্টসাধ্য। একজন সাধারণ পুরুষের কাছে যদি না সে মহৎ সাধু হয়। এখন আপনি কথা না বাড়িয়ে তালাক দিন, সম্মানের সাথে দিন। আমাকে নোংরা হতে বাধ্য করবেন না। কেমন নোংরা শুনি তো, দেখি তো। বলবো? হ্যাঁ। ঠিক আছে বলি। আম্মা, আপনি ওখানে বাইরে আছেন তাই না? আম্মা মনে কষ্ট নেবেন না, অনুরোধ। আগেই আপনার পা ধরে মাপ চেয়ে নিচ্ছি, এই বেয়াদ্দবকে মাপ করবেন। শাহনাজ জবাব না দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রয়। ওপাশে নাফিয়া ধীরে ধীরে উচ্চারণ করে, আগেই আপনার পা ধরে মাপ চেয়ে নিচ্ছি, এই বেয়াদ্দবকে মাপ করবেন। শাহেদ, আপনি যদি অসীম তালুকদার আর শাহনাজ পারভিনের ছেলে হয়ে থাকেন তবে আমাকে তালাক দিন। আর যদি আপনার জন্ম নিয়ে আপনি সন্দিহান থাকেন তবে হ্যাংলামও করতে থাকেন, টেনে টেনে আমার ঘৃণাকে আরও লম্বা করতে থাকেন। আপনাকে স্বাগত জানাই। বুকটা ধক করে উঠল শাহেদের। ওর হতবাক দৃষ্টি বন্ধ দরজার কপাটে স্থির হয়ে আছে। পা মাথা থেকে যেন কুলকুলিয়ে ঘাম ছুটে গিয়েছে। বুকের বাঁ পাশ থেকে কোনো ভারী বস্তু যেন নিচের দিকে নেমেছে। শাহেদের বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। ওর দৃষ্টি নামাতে পারছে না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, তারপর কি করবে? নাফিয়ার ঠোঁটের হাসি ছড়িয়ে যায়। কি ভীষণ উজ্জ্বল দেখাচ্ছে মুখটা এখন। ও বলতে গিয়ে ওর মাটি চাপা পড়া আত্মবিশ্বাস পুনরুদ্ধার করছে তেজ আর অঙ্গীকারের সুর কণ্ঠে। তারপর বাঁচবো, শ্বাস নেব, চাকরির চেষ্টা করব, আল্লাহর রহমতে চাকরিও পেয়ে যাব। একা একা হাঁটবো, নামাজ পড়ে আল্লাহর কাছে শুধুমাত্র নিজের জন্য প্রার্থনা করব। নিজেকে এত আর এত ভালোবাসবো। শাহেদের গলা ভেঙে আসছে। ও টের পাচ্ছে ওর শরীরটা কাঁপছে। কাঁপা কাঁপা গলায় আবার বলে, তুমি কি আরেকবার ভাববে?
নাফিয়া অদ্ভুত ভঙ্গিতে হেসে বলে, আপনি কি আরেকবার ভাববেন আপনি অসীম তালুকদার আর শাহনাজ পারভীনের ছেলে কিনা? শাহেদ আর নিতে পারল না নাফিয়ার পাষণ্ডতা। দুহাত দরজায় ঠেকিয়ে শরীরের সম্পূর্ণ ভর ছেড়ে দিয়ে দরজায় মাথা ঠেকিয়ে আছে। জ্বর বাড়ছে ওর, সেই সাথে বাড়ছে বুকের ব্যথা। ও জানে নাফিয়া আরও বাড়াবে এসব। নাফিয়া একটুও ছাড় দেবে না, আর একটুও না। স্নিগ্ধ সুন্দর মায়াময় কোমল মেয়েটার উচ্চারিত প্রতিটি শব্দের ধার ছিঁড়ে খুঁড়ে দিয়েছে শাহিদের আত্মবিশ্বাস। ও কিছু সময়ের জন্য ভেবেছিল নাফিয়া ওকে মানবে। নাফিয়া ওর সেই বিশ্বাস ছিঁড়ে খুঁড়ে দিয়েছে। শাহিদ মেনে নিয়েছে ও নাফিয়ার থুতু, যাকে দ্বিতীয়বার গ্রহণ করা যাবে না। একদম নিঃশব্দে মেনে নিয়েছে। কণ্ঠ থেকে এক সমুদ্র গ্লানি উগরে দেওয়ার সাথে সাথে বলে, আচ্ছা, কাগজ পাঠিয়ে দেব। মুখে শুনতে চাই আমি আগে। নাফিয়া পাষণ্ডীর মতো আবদার করেই যাচ্ছে তার প্রিয়তমা প্রতারক স্বামীর কাছে। শাহিদ মানল সহসা। ওর মেনে নেওয়া ছাড়া একুল ওকুল কোনো গতি নেই, ঠিক তেমনভাবে যেমনভাবে নাফিয়ার একুল ওকুল কোনো গতি সে রাখেনি বহুগামী হয়ে। শাহিদ বলল, আচ্ছা, তালাক। শুনছো, আমি তালাক দিলাম তোমাকে। আরও দুবার বলতে হবে। ভীষণ ঠান্ডা নাফিয়ার স্বর, এমনকি ঠোঁটের অনুজ্জ্বল হাসিটাও ছড়ানো। ভাবখানা এমন, সুখবর খানা কানে গেলেই ও নফল নামাজ আদায়ে দাঁড়াবে। ও এতটাই শান্ত, এতটাই উদ্গ্রীব নিজের মর্যাদা ফিরে পেতে। শাহিদ শ্বাস ফেলে, দরজায় কপাল ঠেকিয়ে রেখে অস্ফুট বলে, তালাক, তালাক, তালাক। বুকে হাত চাপে নাফিয়া, গায়ের সমস্ত জোরটুকু বুকে দিয়ে নির্লিপ্ত গলায় বলে, ধন্যবাদ শাহিদ। একটু থামলো, শাহনাজকে ডেকে বলে উঠল, আম্মা, আপনি শুনেছেন? শিমিন, নিশা, বাতাসি শোনা গেছে পরিষ্কারভাবে? শুনেছেন আম্মা? শাহনাজ আর নিশা একপাশে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। শিমিন কাঁদছে নিঃশব্দে, মুখে ওড়না চেপে। বাতাসিও কাঁদছে শব্দহীন। আর শাহিদ শরীরের সবটুকু ভর দরজা দিয়েই দাঁড়িয়ে আছে ক্লান্ত পরিশ্রান্ত ভঙ্গিতে, যেন এক্ষুনি ঢুলে পড়বেও। নাফিয়া এলোমেলো দৃষ্টি ফেলে, ওর হাতের তালু ঘামছে। শাড়ির আঁচল দিয়ে ঘষে ঘষে সে ঘাম মুছতে ব্যস্ত, অস্থির হয়ে বলতে ব্যস্ত, আপনি কি অসুস্থ বেশি? অসুস্থ না হলে এখান থেকে যান। আপনি গেলে আমি বেরোবো এই ঘর থেকে। বারান্দায় যাব হাঁটতে, একটু বাগানে হাঁটবো। শাহেদ তবুও মিনিট খানেক দাঁড়িয়ে রয়, অসুস্থ গলায় বলে, একটু দেখে চলে যাব। এ জীবনে আর না। এখন কিসের ভয়? না ধরবো না অনুরোধ করবো, তবুও কিসের ভয়? না না, ভাববেন না, আপনার মুখোমুখি হওয়ার সাহস নেই আমার। আমি খেদে কেটে ফেলবো এমনটাও ভাববেন না যেন। আমি আসলে চাচ্ছি না মুখোমুখি হতে আমার অতীতের। এরপর যখন বাইরে বেরোবো, সুন্দর একটা বর্তমান দেখব শুধু। আপনাদের বাবা ছেলের মধ্যে কি চলবে সেটা আমার দেখার বিষয় না। আমি 3-4 দিনের মধ্যে এ বাড়ি ছেড়ে দেব। আমাকে একটু গোছাতে সময় দিন। আসলে সম্পূর্ণ পরনির্ভরশীল জীবন ছিল তো আমার। একটু সাহস, একটু আত্মবিশ্বাস, একটু উদ্মত্তা জমিয়ে নিই, তবে বাইরে পা রাখবো। আপনার দেওয়া গয়নাগুলো লকারে রাখা থাকবে। আমি শুধু আংটিটা নেব, কারণ ওটা আমার মোহরানার মধ্যে ছিল। ওটা আমার অধিকার। শাড়ি কাপড় যা কিনে দিয়েছিলেন সেসব থাকবে জায়গা মতো। আম্মাকে বুঝিয়ে দিয়ে যাব। আর ধুর, কী যেন একটা মনে করছিলাম, পেটে আসছে, মুখে আসছে না। ও হ্যাঁ, আমার জন্য যেসব ডিপোজিট করেছিলেন ওগুলো একদম অস্বীকার করে দিচ্ছি আমি। কাগজপত্র, প্রয়োজনীয় সই সব রেখে যাব। সেসব দিয়ে ওসব বুঝিয়ে নিন। আর তো বন্ধুরা, আজকের গল্পের এই অংশটুকু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, আর পরবর্তী অংশের জন্য একটু অপেক্ষা করো। ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ।